বিছানা জুড়ে তাজা রক্তের ছোপ দাগ দেখে আঁতকে ওঠে দুর্জয়। রক্তের দাগ যেভাবে বিশ্রী ভঙ্গিতে লেপ্টে রয়েছে চাদরের সাথে, ঘটনার প্রবাহ জানতে আর বাকি থাকে না তার। হাতে থাকা ভারী ব্যাগ তপাস করে কখন যে মেঝেতে পড়ে গেল খেয়াল নেই। মাথার মধ্যে বন বন করে ঘুরছে বেশ কিছু অযাচিত দৃশ্য, বিশ্রী কল্পনা। মাসখানেক আগেই পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাদের। বিয়েটা যে শুধুমাত্র পরিবারের চাপে, এই বিষয়ে নন্দিতাকে সাফ সাফ জানিয়েছে দুর্জয়। আর সেদিন থেকেই অদৃশ্য এক সীমারেখা তাদের মাঝে বিশাল এক দেয়াল তুলে রেখেছে। একই ছাদের তলায় একই বিছানায় থাকলেও দুজনের মাঝে দৈত্যাকারে দাঁড়িয়ে বিস্তর এক সীমারেখা, যা লঙ্ঘন করতে নারাজ দুর্জয়। নন্দিতারও যে এ বিষয়ে খুব একটা আপত্তি প্রকাশ করেছে এমনটা নয়। কর্মসূত্রে বাড়ি থেকে বেশ দূরে একাকিত্ব তার জীবনযাপন। বাড়ন্ত বয়স্ক মায়ের এ নিয়ে ছিল ঢের চিন্তা। তাই তো একদিন হুট করে অসুস্থতার বাহানায় তাকে বাড়িতে ডেকে এক প্রকার জোর করেই আইনিভাবে তার গলায় গুছিয়ে দেয় এক মেয়েকে। ভারী ভারী চোখের ফাতা পেলে মেয়েটা শুধু ফেল ফেল করে দেখছিল তাকে। বিয়ের 2 দিনের মাথায় জানতে পারে মেয়েটার নাম নন্দিতা। তাদেরই উপরতলায় নতুন ভাড়াটিয়া হয়ে উঠেছিল তারা সপরিবারে। আকস্মিক বাস দুর্ঘটনায় বাবা মাকে একই সাথে হারিয়ে তার শূন্য দুনিয়ার একমাত্র আশ্রয় হলো তুহিনা বেগম। চঞ্চল স্বভাবের মিষ্টিভাষী মেয়েটাকে বেশ পছন্দ করতেন তিনি। সে থেকেই এক স্নেহাতুর মাতৃসুলভ টান জন্মে ওঠে তার নন্দিতার প্রতি। 4 কক্ষের দ্বিতল বাড়িতে থাকার মতো মানুষ বলতে তুহিনা বেগম ও আশরাফ সাহেব। তাদের 2 ছেলের মধ্যে বড় দুর্জয়, পেশায় একজন উকিল, যার ধ্যান জ্ঞান সবটুকু কাজের প্রতি। এ নিয়ে বাবা মায়ের যত অভিযোগ থাকুক না কেন, কোনো কথাই দোফে টেকে না তার কাছে। যুক্তিতর্কের মার ফেসে জানে কিনা। ছোট ছেলে স্কলারশিপ পেয়ে লন্ডনে পড়াশোনা করতে গিয়ে সেখানেই সংসার গড়ে সেটেল। নিয়মিত ভিডিও কলে কথা হলেও মনের ভেতরের হাহাকার আর মেটে কই। 2 ছেলে থেকেও না থাকার যে একাকিত্ব, সেই তপ্ত খড়খড়ে খা খা করা হৃদয়ের জমিনে জমজমে বর্ষা ধরা দেয় নন্দিতা। সর্বক্ষণ মুখে লিপটে থাকা হাসির ঝলকে তাদের দুজনকে পাঞ্চল করে রেখেছিল সবটা দিয়ে। তাই তো সর্বহারা মেয়েটাকে যেন তেন ভাবে ফেলে দিতে পারেননি তিনি, বরং ফাঁকাফাঁকি ভাবে তার পরিবারের একজন করে ভেদে দিয়েছেন দুর্জয়ের সাথে। তার বিশ্বাস বিপরীতমুখী এই দুইয়ের সংসার খুব একটা মন্দ জমবে না। ওয়াশরুম থেকে পানির শব্দে বেশি আসছে। দুর্জয় সন্ধিয়ান কদমে সেদিকে এগিয়ে গেল। বাইরে থেকে কান পেতে শোনার চেষ্টা করলো, ভিতরে কি শুধু নন্দিতা নাকি তার সাথে অন্য কেউ আছে। কিন্তু অনবরত ফানের শব্দে কিছুই ঠাহর করা গেল না। আচমকাই দুর্জয়ের স্বামীসুলভ মন জেগে উঠল। চারিদিকের কোনো কিছুই এলোমেলো নেই, তবু কেন যেন মন তার কু ডাকলো। তবে কি তার এমন দূরত্বে নন্দিত অন্য কারোর সাথে? না, এসব ভাবতেই পুরুষালী মন তার শক্ত হয়ে উঠল। অদম্য এক রাগ জেদ চেপে ধরল শরীরে। অতঃপর ওয়াশরুমের দরজার সামনে ঠাই দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো নন্দিতা। ভেজা শরীরে এলোমেলোভাবে পেঁচানো শাড়ি, এই প্রথম নন্দিতা শাড়ি পরেছে আজ। দরজা খুলতে আচমকা সামনে দাঁড়ানো দুর্জয়কে দেখে বেশ খানিকটা চমকে ওঠে সে। তবে মনে মনে বেশ খুশি হয়। রোজ লেট করে বাড়ি ফেরা মানুষটা যদি কোনোদিন সময়ের আগে বাড়ি ফেরে, তবে ঘরের প্রতি কিংবা ঘরে থাকা মানুষের প্রতি তার খানিকটা টান তো জন্মেছে। এই টান যদি ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়, ক্ষতি কি? আয়নার সামনে দাঁড়িয়ে পরিপাটি করে শাড়ি পরার বৃথা চেষ্টা চালাতে চালাতে দুর্জয়কে উদ্দেশ্য করে নন্দিতা বলল, মিস্টার সাইলেন্সার, কি আজ বইয়ের কথা বেশি বেশি মনে পড়ছিল নাকি? নন্দিতার মুখে এই নাম শুনে বরাবরের মতোই বিরক্ত হলো দুর্জয়। তবুও মুখে কিছু প্রকাশ না করে আগের মতোই চুপ থাকলো সে। তাকে নিরুত্তর দেখে খুব বেশি অবাক হলো না নন্দিতা। এই গম্ভীর নিরুত্তর মানুষটার ব্যবহারে সে অভ্যস্ত। তাই নিজ উদ্যোগে আবারও বলে উঠল, ইস, ভাবলাম শাওয়ার থেকে বের হয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু আপনি যখন এসে গেছেন, আসুন তো একসাথে একটা ভিডিও বানাই, রাতারাতি ভাইরাল হয়ে যাব তাহলে। হ্যাশট্যাগ দেব মিস্টার সাইলেন্সার উইথ নন স্টপ নন্দিতা। দুর্জয় এক পলক ওপর থেকে নিচ অব্দি নন্দিতাকে দেখলো। কোমরের নিচ অব্দি নেমে শাড়ি, উন্মুক্ত ফিট সহ কোমর, আঁচলটা গোছানোর চেষ্টা করতে করতে ব্যর্থ হয়ে অবশেষে পিছিয়ে কাঁধে তুলে নেওয়া, যার জন্য উন্মুক্ত হালকা মেদযুক্ত ফিট। কুচিটাও কোনো রকম গুজে দিয়েছে মনে হয়। সদ্য গোসল থেকে বের হওয়ায় ভেজা লম্বা চুল থেকে টপ টপ করে গড়িয়ে পড়া পানিতে কোমরের কাছে সবটুকু ভিজে
শাড়ি ভিজে একাকার, পিঠে জমে বিন্দু বিন্দু জলকণা। একজন প্রাপ্তবয়স্ক নারীকে আবেদনময়ী লাগার জন্য যা যা প্রয়োজন সবটাই আজ তার শরীর জুড়ে বিদ্যমান। দুর্জয়ের রাগের ভাত ভাঙলে এবার নন্দিতার এই অবস্থায় ভিডিও বানানোর কথা শুনে, তাও নাকি আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড দেবে। একটানে বিছানার চাদর নিচে ছুঁড়ে ফেলে নন্দিতাকে টান দিয়ে ফেলে দেয় বিছানায়। আচমকা আক্রমণে ভয়ে আতঙ্কে আটকে উঠে নন্দিতা। প্রচণ্ড ব্যথায় ক্ষীণ ব্যথাতুর শব্দ করে ওঠে, কিন্তু তুর্যের কান অব্দি এ শব্দ পৌঁছালো না। কেউ যেন খুব যত্ন করে প্রশ্ন তুলেছে তার পুরুষত্বে। উপরের কালো ওভারকোটের বোতামটা খুলে সেটা ছুঁড়ে ফেলে দূরে। অতঃপর ভাগের মতো তেড়ে গিয়ে ডান হাতে চেপে ধরে নন্দিতার চিবুক। ব্যথায় চোখ বেয়ে পানি গড়ালেও ঠোঁটে মৃদু হাসির রেখা টেনে নন্দিতা বলে ওঠে, আজ কি এ ধরনের চকলেট খেয়ে এসেছেন নাকি? এত কন্ট্রোলের যে, একটু তো কন্ট্রোল করুন ডিয়ার হাজব্যান্ড। আমার কন্ট্রোল পাওয়ার তো প্রচুর, কিন্তু আমার বিয়ে করা বউ আমারই বিছানায় অন্য কারোর সাথে নিজের চাহিদা পূরণ করবে। স্বামী হিসেবে তাকেও তো দেখাতে হয় যে তার স্বামী বাইরের পুরুষের থেকে একটু বেশিই তৃপ্তি দিতে পারে তাকে। আপনার পক্ষে এসব সম্ভব নয়, সো লিভ ইট। মাঝে মাঝে তো সন্দেহ হয় আমার, আপনি আবার ছেলেদের প্রতি বিশেষ টান অনুভব করেন না তো? মাইন্ড ইউর ওয়ার্ডস, দেন প্রুভ ইট। দুর্জয় কিছু একটা বলতে যাবে, তার আগে পায়ের কাছে তরল কিছু একটা অনুভব করে নন্দিতাকে ছেড়ে পায়ের দিকে তাকায়। নন্দিতার পা বেয়ে তাজা রক্ত এসে মেঝেতে পড়ছে টপ টপ করে। ভয় পায় দুর্জয়। ভয়াত্ম চোখে নন্দিতার দিকে তাকাতে হো হো করে হেসে ওঠে সে। এখনো তার চোখের কোল সিকসিক করছে। অতঃপর শরীর কাঁপিয়ে হাসতে হাসতে বলে ওঠে, তেমন কিছু না, সামান্য পা কেটেছে। দুর্জয় এবার অবাক না হয়ে পারে না। এই মেয়ে এত হাসি কিভাবে তার জানা নেই। ব্যথা পেলেও যে কোনো মানুষ এভাবে হাসতে পারে তার জানা ছিল না। মাঝে মাঝে তার নিজেকে পাগল মনে হয় এই মেয়ের ভাবমূর্তি বুঝতে গিয়ে। বাম পায়ের দিকে সাড়ে খানিকটা উপরের দিকে তুলতে স্পষ্ট হলো রক্তে ভেজা সাদা ব্যান্ডেজের কাপড়। হাঁটুর খানিকটা নিচে ফেসালো ব্যান্ডেজটা। ক্ষত থেকে এত পরিমাণ রক্ত বের হচ্ছে যে ব্যান্ডেজ ভিজে ছুঁয়ে পড়ছে তা মেঝেতে। এদিকে নন্দিতার ভাবমূর্তি কোনো পরিবর্তন নেই, আগের মতে সে শরীর কাঁপিয়ে হেসে যাচ্ছে। দুর্জয় পায়ের কাছ থেকে উঠে নন্দিতার মাথার পিছন দিকে হাত দিয়ে তাকে ঠিক করে উঠিয়ে বসালো বিছানায়। পা দুটো টান টান করে মেলে দুটো বালিশ ঠেসে দিয়ে রাখলো নন্দিতার পিঠের কাছে। নন্দিতার মুখে এখনও সে আগের হাসি লেফটে। দুর্জয়কে এভাবে চিন্তিত ভঙ্গিতে দেখে তার বেশ মজাই লাগছে, তাই রসিকতার সুরে বলল, মিস্টার হাজব্যান্ড, তাহলে হেরে গেলেন? প্রমাণ হয়ে গেল আপনি ওই ছেলেদের প্রতিই আসক্ত। নন্দিতার দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে দুর্জয় দাঁত চিবিয়ে চিবিয়ে বলে উঠল, ব্যান্ডেজটা জাস্ট করে নিতে দিন, এরপর আপনি যেন নিঃশ্বাস নেওয়ার সুযোগটুকুও না পান। আই উইল মেক ইউর মিসেস আহসান। নন্দিতা শব্দ করে হেসে ফেলে দুর্জয়ের কথা শুনে। হাসতে হাসতেই বলে, ডিয়ার হাজব্যান্ড, সব কাজ করার জন্য না, এসব বউফ্রীতি আপনাকে দিয়ে হবে না। আপনি মরণ মেল কলিগদের সাথে ঘেঁষাঘেঁষি এনজয় করুন, ইট সুটস ইউ। নন্দিতার প্রতিটা হাসির শব্দ যেন তীব্র অপমানের তীরের মতো বিঁধছে দুর্জয়ের বুকে। তবুও কিঞ্চিত তু শব্দটুকু করল না সে, বরং বেশ সাবধানী হাতে রক্তে ভেজা ব্যান্ডেজটা খুলে ফেলার কাজে ব্যস্ত হয়ে পড়ল। আড়াআড়িভাবে বেশ গভীর একটা ক্ষত হয়েছে বাম পায়ে। হাঁটুর খানিকটা নিচে হওয়াটা ক্ষতটা আলতো হাতে পরিষ্কার করে দেয় দুর্জয়। অতঃপর ওষুধ লাগিয়ে নতুন একটা গজ কাপড় পেঁচিয়ে দেয়। পুরোটা সময় নন্দিতা ব্যস্ত তার ফোন নিয়ে। দুর্জয় ব্যান্ডেজ করার মাঝে আর চোখে বেশ কয়েকবার খেয়াল করেছে নন্দিতার দিকে। ঠোঁটে হাসি হাস্যোজ্জ্বল মুখ, আর আঙ্গুলে চলতে থাকা টাইপিংয়ের গতি তার বুকে ঝালা ধরানোর জন্য যথেষ্ট। আচমকা পায়ের কাছ থেকে উঠে গিয়ে নন্দিতার হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে সেটা ছুঁড়ে ফেললো বিছানার এক কোণে। হকচকায় নন্দিতা। কিছু বলার আগেই তুর্য অনেকটা ঝুঁকে পড়ে তার দিকে, ঠিক এতটাই যেখানে একে অন্যের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট টের পাওয়া যায়। শিউরণে শরীর কেঁপে ওঠে তার, লজ্জায় নিবু নিবু হয়ে পড়ে চোখ, নিঃশ্বাসের গতি উত্তাল। দুর্জয় ডান হাতে আলতো করে আঁকড়ে ধরে নন্দিতার কোমর। নিঃশ্বাস আটকে আসে নন্দিতার। মুখ অল্প হা করে থেমে থেমে নিঃশ্বাস টেনে নেয় সে নিজের ভেতর।
ডান হাতে আঁকড়ে ধরে তুর্যয়ের কাঁধ, হাতের মুঠোয় স্পৃষ্ট হয় তার শরীরে লেপ্টে থাকা ধবধবে সাদা শাক। তুর্যয় একটানে বসা থেকে শুইয়ে দেয় তাকে বিছানায়। বাম হাতে গিয়ে মাথার পিছনের বালিশগুলো ঠিক করতে করতে মৃদু কণ্ঠে বলে, আই এম সরি। তুর্যয়কে একইভাবে আঁকড়ে ধরে নন্দিতা ঠোঁট উল্টে বাচ্চা সুলভ কণ্ঠে বলে উঠল, তার মানে সত্যি সত্যি আপনি ছেলেদের প্রতি? তুর্যয়ের আর ধৈর্য রইল না বাকিটুকু শোনা। তার আগে চট করে সরে এলো সে নন্দিতার থেকে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতের ঘড়িটা খুলতে খুলতে বলে উঠল, সরিটা আপনাকে হার্ট করার জন্য ছিল। নন্দিতা পলকহীন দৃষ্টিতে তাকালো কিয়ৎক্ষণ তুর্যয়ের দিকে, অতঃপর আগের মতোই মুখে হাসি রেখা টেনে বলল, হার্ট তো দুইভাবে করেছেন। কোনটার জন্য সরি? টি শার্টের বোতাম খুলতে খুলতে তুর্যয় ব্রু কুঁচকে তাকালো নন্দিতার দিকে, যেন তার কথার আগামাথা কিছুই বোঝেনি। নন্দিতাও ব্যাপারটা নিয়ে আর খুব বেশি গভীরে না গিয়ে প্রসঙ্গ পাল্টে বলে উঠল, বলেছিলাম না সবাই সব কিছু পারে না, আপনাকে দিয়ে রোমান্স পসিবল না মিস্টার সাইলেন্সার, মেনে নিন। জাস্ট গ্রো আপ। আপনি যখন দুধের শিশু, আমি তখন রোমান্সের প্র্যাকটিক্যাল ম্যাচ খেলে ফেলেছি। সো ডোন্ট চ্যালেঞ্জ মি, নেভার এভার। নন্দিতা এবার আর না হেসে পারে না, শব্দ করে হেসে ওঠে সে। তুর্য সেদিকে এক পলক তাকিয়ে রাগী কণ্ঠে বলে ওঠে, মিসেস আহসান, শান্ত আছি পছন্দ হচ্ছে না। আমার ওয়াইল্ড রূপ দেখার মতো কোয়ালিটিফুল আপনি না, ট্রাস্ট মি। একটু ইন্টারেস্ট আসে না। চরমে অপমানে বুধ হয়েও নন্দিতা হাসলো কেবল। হাসতে হাসতে গজ ছেড়ে বেরিয়ে পড়ল কিচেনের উদ্দেশ্যে। তুর্যয় ঘাড় ঘুরিয়ে তাকিয়ে থাকলো নন্দিতার দিকে। কতক্ষণ পর্যন্ত তাকে দেখা যায় ততক্ষণে তাকিয়ে থাকলো। অতঃপর চোখের আড়াল হতে দুহাতে ভর দিয়ে দাঁড়ালো আয়নার সামনে। বড্ড অস্থির হয়ে ওঠা মনটাকে শান্ত করলো কিছুক্ষণ, সময় নেই। এরপর গায়ের শার্টটা ছুঁড়ে ফেলে ঢুকে পড়লো ওয়াশরুমে। খাবারগুলো গরম করে ডাইনিং টেবিলে সব কিছু গুছিয়ে রাখলো নন্দিতা। এরপর ঢুকে পড়লো পাশের স্টাডি রুমে। কিছুক্ষণ আগের হাসি খুশি উজ্জ্বল ভাবমূর্তির চেহারার বদলে তার মুখে এখন ভর করেছে ফিকে হাসি, তোলপাড় করা এক বিষাদের ঘন কালো ছায়া। কাপা হাতে ডয়ার থেকে একটা ফটো ফ্রেম বের করে সেদিকে ঠায় তাকিয়ে থাকলো সে। অতঃপর মলিন কণ্ঠে বলল, আমাকে হাসতে শেখালে, কষ্ট গিলতে শেখালে, অথচ কষ্ট গিলে হাসতে কিভাবে হয় শেখালে না। আমাকে পারফেক্ট হওয়া শেখালে না। শেখালে না কিভাবে পুরুষ মানুষের মন পেতে হয়। গোটা জীবনটা শুধু হাসতেই শেখালে। হাসি নাকি সব রোগের ওষুধ। ওই ওষুধ তবে আমার হতাশার মলম কেন হলো না? তুমি কি তবে মিথ্যে বলেছিলে মা? সবার শেষ ওয়াশরুম থেকে বের হয়েছে তুর্য। চোখ ঘুরিয়ে এদিক সেদিক খোঁজ চালালো কারোর, কিন্তু ঘরের কোথাও সে নেই। খানিকটা চিন্তিত ভঙ্গিতে কিচেনে উকি দিয়েও যখন নন্দিতাকে পেল না, আরও খানিকটা উকি দিল স্টাডি রুমের দিকে। দরজার নিচ থেকে ভেসে আসা সাদা আলোতে নিশ্চিত হলো নন্দিতা সেখানেই আছে। তাই ঘরে ঢুকে আলমারি থেকে নিজের কাপড় বের করার সাথে সাথে নতুন একটা বেডশিট বের করে ফেললো সে। অতঃপর বিছানা গুছিয়ে আয়েসি ভঙ্গিতে ফিটেলিয়ে দিতেই তার চোখ পড়ল পাশে রাখা নন্দিতার ফোনটার দিকে। তৎক্ষণাৎ পেশাগত ওকালতি ভাব জেগে উঠল তার মাঝে। দরজার দিকে এক পলক নজর বুলিয়ে ফোনটা হাতে নিতেই যা দেখলো তাতে তার রাগের পরিমাণ আকাশচুম্বী। নন্দিতার পা কোলে উঠিয়ে ব্যান্ডেজ করা অবস্থায় তার একটা ছবি তুলেছে নন্দিতা। এরপর সেটাকে ফেসবুকে পোস্ট করে ক্যাপশন দিয়েছে, জামাই হলে এমন হওয়া উচিত, না হলে না হোক, ভুলটা আমি করলেও সে পা ধরে বসে থাকে এভাবে। রাগে চিৎকার করে নন্দিতার নাম ধরে ডেকে উঠে তুর্যয়। স্টাডি টেবিলের ফুলদানির ফুলগুলো চেঞ্জ করছিল নন্দিতা। আচমকা এমন ডাকে ভয় পেয়ে ফুলদানি হাতেই তড়িঘড়ি দৌড় দেয় সে ঘরের দিকে। ঘরে ঢুকে বলে ওঠে, আপনার দিকে, আপনার পিছে কি ভাগ পড়েছে নাকি? সামনে গুহা গন্ডার, ওই রাতের বেলা এইভাবে চিল্লাচ্ছেন কেন? উকিল মানুষ কি ম্যানার্সও খেয়ে ফেলেছেন বাতের সাথে মিশিয়ে? তুর্যয় দাঁতে দাঁত চেপে হাতের ফোনটা আছাড় দিতে গিয়েও থেমে যায়। ঠোঁট দুটো গোল করে বেশ জোরে নিঃশ্বাস ছেড়ে ফোনটা আলতো করে ছুড়ে দেয় বিছানায়। এরপর বেশ তেড়ে এগিয়ে আসে নন্দিতার দিকে। এতক্ষণে বিপদের আশঙ্কা বেশ আঁচ করতে পেরেছে নন্দিতা। এখন যদি এই লোকটা তার ওই জাতার মতো শরীর দিয়ে তাকে চেপে মেরেও ফেলে, খুব বেশি অবাক হবে না সে। নিজেকে বাঁচাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে দুই হাত দিয়ে নিজেকে আড়াল করতে গিয়ে অতর্কিতে তার হাতে থাকা ফুলদানিটা
ছেড়ে যায় তার হাত থেকে। নন্দিতা চোখ বড় করে তাকায় হাত পুষকে যে যাওয়া ফুলদানিটার দিকে। এরপর দুই হাতে তালু দিয়ে মুখ চেপে ধরে মৃদু চিৎকার করে বলে ওঠে, আমি কিছু করিনি, আমি নির্দোষ, একদম ইনোসেন্ট। ভারী ফুলদানিটা আচমকা এসে আঘাত করে তুর্জয়ের মাথার ডান পাশে, এরপর নিচে পড়ে ভেঙে যায় ছোট বড় বেশ কয়েকটা খণ্ডে। আচানক আক্রমণের প্রচণ্ড ব্যথায় টালমাতাল হয়ে মেঝেতে পড়ে যায় তুর্জয়। মেঝেতে এলোমেলোভাবে পড়ে থাকা ফুলদানির বেশ কয়েকটা ভাঙা টুকরো বেপরোয়াভাবে ঢুকে যায় তার পিঠে। ব্যথায় কুকিয়ে উঠে রাগী দৃষ্টিতে তাকায় সে নন্দিতার দিকে। নন্দিতা ততক্ষণে প্রাণ হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। তুর্জয়ের কাছে এগিয়ে যাওয়ার সাহস হচ্ছে না কোনো মতে। বিদায় তাকে না তুলে আছাড় দেয় ওই ভাঙা টুকরোগুলোর উপর। কপাল কেটে বেশ অনেকটা রক্ত বের হচ্ছে সেখান থেকে। নন্দিতা আর বেশি কিছু না ভেবে বিছানায় ফেলে রাখা তুর্যের সাদা শার্ট টেনে চেপে ধরে ক্ষতস্থানে। এবার তুর্যের সত্যি মন চাইছে এই মেয়েকে তুলে আছাড় দিতে, তার শখের শার্টটাই ফেলে ওইভাবে নষ্ট করার জন্য। পরিস্থিতি বিবেচনা করে আর বেশি কিছু না বলে ক্ষীণ কণ্ঠে দাঁড়কিন করে বলল, আপনাকে আমি দেখে নেব, সুস্থ হয়ে বাড়িতে ফিরতে দিন শুধু, তাহলে আপনাকে আর ফিরতে হবে না। একমাত্র বউয়ের কথা শুনে হাসবে নাকি কাঁদবে তার বিবেচনা না করে তুর্জয় আচমকা নন্দিতার শাড়ির আঁচল টেনে সেটা চেপে ধরল ক্ষতস্থানে। নন্দিতা আলতো চিৎকার দিয়ে বেশ কিছুক্ষণ দস্তাদস্তি করে ছাড়িয়ে নিল শাড়িটা। অতপর খানিকটা দূরে সরে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, কি যুগ এলো রে বাবা, প্রাচীন যুগের দ্রৌপদীর মতো কলিযুগেও নন্দিতার বস্ত্রহরণ করছে তার স্বামী, চি ছি। আর একটা বাজে কথা না বলে চেঞ্জ করে আসুন, হসপিটালে যেতে হবে আমাদের। তুর্যের অবস্থা বুঝে নিজেও আর কথা বাড়ালো না নন্দিতা, বরং চটজলতি একটা চুড়িদার নিয়ে চলে গেল ওয়াশরুমে চেঞ্জ করতে। এই ফাঁকে মাথায় হাত চেপে ধরে কোনো রকমে নিজের ফোনটা হাতে নাগা নিয়ে আনলো তুর্জয়। অতঃপর অ্যাসিস্ট্যান্ট আনসারকে ফোন করে মৃদু কণ্ঠে বলল, গাড়ি নিয়ে দ্রুত এসো, হসপিটালে যেতে হবে। ফোন কানে চেপে বাধ্য ছেলের মতো গাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে আনসার প্রশ্ন করল, কেন স্যার, কার কি হয়েছে? তুর্য মলিন কণ্ঠ বলল, বউ মেরেছে। হসপিটালে অ্যাডমিট করা হয়েছে তুর্যকে, ভেতরে ট্রিটমেন্ট চলছে, বাইরে চিন্তারত অবস্থায় বসে নন্দিতা। আনসার রিসেপশনে গিয়ে প্রয়োজনীয় সব ধরনের ফর্মালিটি পূরণ করেছে। রিসেপশন এরিয়া থেকে স্পষ্ট দেখা যাচ্ছে নন্দিতাকে। পরনের হালকা রঙের ভাঁজ ভাঙা চুড়িদার, পরিপাটি গোছালো বদন, এসব দেখে মনে মনে বেশ খানিকটা ক্ষুব্ধ হলো আনসার। বিগত 5 বছর ধরে আছে সে তুর্যের সাথে, বলা যায় এই প্রফেশনে আসার একদম শুরু থেকে। তুর্যের মতন ধারালো বুদ্ধিমত্তার মানুষ সে তার গোটা জীবনে দেখেনি। মানুষটাকে দেখে তার অনেকটা নারকেলের মতো লাগে, বাইরেরটা খটখটে কঠিন আবরণ আর ভেতরটা নরম মিষ্টি স্বাদের। তুর্যের স্ত্রী হিসেবে নন্দিতাকে তার মোটেই পছন্দ নয়। তারও অবশ্য বেশ কিছু কারণ রয়েছে। শুরু থেকে মেয়েটা তুর্যয়ের প্রতি যত্নশীল নয়। বিয়ের পর থেকে দেখছে সে তুর্যকে বেশ লিড করে বাড়ি ফিরতে, এমনকি অনেক সময় তো কাজ না থাকলেও ইচ্ছাকৃতভাবে সময় পার করে কেবিনে। হয়তো বাড়ি ফেরার তাড়া নেই তার, এই জন্য আহসানের মনে এই ধারণা ঘাট বেঁধেছে নন্দিতার সাথে ভালো নেই তুর্যয়, কিংবা হয়তো নন্দিতা তুর্যের সকল মানসিক অশান্তির কারণ। আবার আজ যখন ফোনে তুর্যয় বলল বউ মেরেছে, ব্যাপারটা দুইয়ে দুইয়ে ছাড় করে নিল সে। এরপর থেকেই যেন নন্দিতাকে তার 2 চোখে সহ্য হচ্ছে না, ইচ্ছে করছে মেয়েটাকে পুলিশে দিতে। এমন একজন মানুষকে এভাবে আঘাত করা অপরাধী। পেশেন্টের এমন অবস্থা কিভাবে হলো? বউ মেরেছে। রিসেপশনিস্টের কথা শুনে আচমকা ঘর থেকে বের হয়, মুখ থেকে কি বেরিয়ে গেছে খেয়াল করেনি আনসার। যখনই খেয়াল হলো তার অনেকটা দেরি হয়ে গেছে, ততক্ষণে তার হাতে থাকা পেশেন্টের ফর্মটা একজন নার্স টেনে নিয়ে কোথাও হারিয়ে গেছে ভিড়ের মাঝে। একবার তার মনে হলো ঘরের কথা বাইরে বলেছে, এসব জানলে স্যার অনেক বেশি রাগ করবে। কিন্তু পরক্ষণে চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে ঘুমাতে থাকা নন্দিতার দিকে তাকিয়ে এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে মনে মনে ভাবলো, যা করেছি বেশ করেছি। ওই 2 ফুটের মেয়েটাও এবার বুঝুক কার গায়ে হাত দিয়েছে সে। আনসার বেশ ভালো করেই জানতো তার ওই একটা স্টেটমেন্ট আইনি দিকে নিয়ে যাবে এই ব্যাপারটাকে। কারণ পুলিশ মিডিয়ার ওকালতি পেশায় তুর্জয় আহসানকে চেনে না এমন কেউ নেই বললেই চলে। পায়ের ব্যথাটা বেশ লেগেছে,
হয়তো রক্তও বের হচ্ছে সেটা থেকে। তবে সেদিকে খুব বেশি ভ্রুক্ষেপ না করে চেয়ারে ফিটেলিয়ে সেকবু দিয়ে শুয়ে রইল নন্দিতা। আচমকা ভারী পুরুষালী এক কণ্ঠে নিজের নাম শুনে চোখ খুলল সে। মিস্টার তুর্জয় আহসানের ওয়াইফ আপনি? নন্দিতা মুখে হাসি নিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানাতে পুলিশটা বেশ রুক্ষতার সাথে তাকে বলল, আমার সাথে আসুন, কিছু জিজ্ঞাসাবাদ আছে আপনার সাথে। নন্দিতা ব্রু কুচকে তাকালো পুলিশের পোশাক পরিহিতা মেল পুরুষের দিকে, সাথে তার দুইজন লেডি কনস্টেবল যারা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। নন্দিতা ঠোঁট কামড়ে হেসে একজনকে উদ্দেশ্য করে বলে উঠল, আয়না হবে আপনার কাছে? মেয়ে দুটো একে অপরের মুখ ছাওছাই করে সন্ধিয়ান চোখে তাকালো নন্দিতার দিকে। আশাহত নন্দিতা তাদের দিক থেকে দৃষ্টি সরিয়ে পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে বলল, পুরুষ মানুষের দৃষ্টি নাকি আয়নার চেয়েও তুখর নিখুঁত। আমাকে ভালো করে দেখে বলুন তো, এম আই লুকিং টু মাচ গর্জিয়াস? আপনি কি আমার সাথে মশকরা করছেন মিসেস হাসান? একদমই না। আপনার সাথে করে নিয়ে আসা লেডি কনস্টেবলগুলো আমাকে যেভাবে দেখছে মনে হয় হসপিটালে বিয়ে বাড়ির উদ্ভট সাজে উপস্থিত হয়েছি আমি। কথাটা শেষ করে ঠোঁট বাঁকিয়ে হাসল নন্দিতা। ইয়াং ইন্সপেক্টর আলোক তালুকদার যে বেশ বিরক্ত হলেন তার এমন রসিকতায় তা তার চোখে মুখে স্পষ্ট। নন্দিতা তাই আর কথা বাড়ালো সমীচীন বলে মনে করল না। হসপিটালের একটা কেবিনের মুখোমুখি বসে আছে ইন্সপেক্টর আলোক ও নন্দিতা। পায়ের ব্যথাটা এতক্ষণে বেশ জমকালোভাবে ধরা দিয়েছে। পুরো শরীরটায় টনটন করে উঠছে যেন সেই ব্যথা জেদ দূরে। তবুও তার মুখে হাসির অভাব নেই। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে একদম স্বাভাবিক ভঙ্গিমায় বসে আছে ইন্সপেক্টর আলোকের সামনে। তাদের থেকে খানিকটা দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে, আনসার, আপনার স্বামীকে খুন করার চেষ্টা করেছেন আপনি? ইন্সপেক্টর আলোকের এমন কথা শুনে চোখ বড় বড় হয়ে যায় নন্দিতা। অবাকের সপ্তম পর্যায় থেকে যেন দপ করে মাটিতে পড়ল সে। সামান্য একটা অ্যাক্সিডেন্টকে পুলিশ এভাবে মার্ডারের নাম দেয় কিভাবে? তার এই ছোট মাথার চিন্তার বহরে তা আসে না। তাই বিস্মিত কণ্ঠে বলল, না তো, আমি সামান্য পিঁপড়েকেও খুন করি না কখনো। আর আমার ওই জাদরেল ভরকে খুন করবে কিভাবে? তাহলে কি পা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন? সিসি, স্বামীর গায়ে পা দিতে নেই জানেন না? তাহলে ওনার এই অবস্থা হলো কি করে? একেবারে ইনজিউর্ড হয়ে হসপিটালের বেডে। আর আমি স্পষ্ট দেখেছি আপনাকে খুঁড়িয়ে হাঁটতে। এখানেই তো ধুয়ে ধুয়ে ছাড় হয়ে যায়। দেখুন, পুলিশের কাছে সত্যি সত্যি সবটা স্বীকার করুন, না হলে টর্চার সেলে নিয়ে যেতে গেলে আপনি সুস্থ পায়ে ফিরতে পারবেন না আর কখনো। নন্দিতা এবার যেন খানিকটা জড়সড় হয়ে গেল, কিন্তু চেহারার ভাগভঙ্গিতে এমন কিছু প্রকাশ না করে উল্টো আরও খানিকটা জোর গলায় বলল, এসব কথা আমাকে জিজ্ঞাসা করছেন কেন? যা জিজ্ঞাসা করার ওই ফুলদানিটাকে করুন। আমি মারতে চাইনি, কিন্তু ফুলদানিটা আমার হাতে ছিল আর অ্যাক্সিডেন্টলি ওটা দিয়ে আঘাত পান উনি। তবে ওই সাইলেন্সার বেটাকে আছাড় দিতে মন যে আমার চায় না এমনটা না, কিন্তু সম্ভব নয় দেখে রাগ গিলে খেয়ে ফেলি। বেটা আছাড় না খেয়ে আমার শখের ফুলদানিটা আছাড় খেলো আজ। ফুলদানি আছাড় দিলে মিস্টার আহসানের এই অবস্থা হলো কিভাবে? আর ইউ কিডিং উইথ মি? এতদিন তো জানতাম আমি একাই বেশি বকবক করি, কিন্তু এখন তো দেখছি আপনি আমার চেয়েও বেশি বাঁচান। শোনেন, কম চিল্লান বেশি। পড়াশোনা করে পুলিশ হয়েছেন তো নাকি এক্সামের সময় ওয়াশরুমে রাখা বই থেকে টুকে টুকে? চোখে মুখে গম্ভীর্য ভরপুর একজন পুলিশ অফিসার মিস্টার আলোক তালুকদার। তার সে বয়সে ঢের কম সামান্য একজন মেয়ের কাছে থেকেও এমন ধরনের কথা শুনে ভীরু তীর তীর করে রাগের পরিমাণ বাড়ল তার। হাতে থাকা লাঠিটা টেবিলের উপর জোর আঘাত করে ফুঁসে ওঠা কণ্ঠে নন্দিতাকে উদ্দেশ্য করে বলে ওঠে, একদম পাজলামি করার চেষ্টা করবেন না আমার সাথে। নন্দিতার ছোট কলিজাটা ভয়ে কেঁপে উঠল কানের কাছে এমন জোরালো শব্দে। বিতু কণ্ঠে বলে ওঠে, এই লাঠিটা কি আমার মতো নিরপরাধ মানুষ পেটানোর জন্য দেওয়া হয়েছে আপনাকে? এটা দিয়ে চোর পেটায়, ডাকাত পেটায়, বাচ্চা পেটায় না। আমাকে দেখে কি আপনার চোর ডাকাত মনে হয়? সঠিক জিনিস সঠিক জায়গায় ব্যবহার করতে না পারলে হাতে রাখার দরকার নেই। আলোক তালুকদার ক্রূর হেসে ঠেস দিয়ে বসলেন সামনে রাখা টেবিলের ওপর। অতঃপর বেশ শান্ত ভঙ্গিতে বললেন, আজ আসছি, আমাদের আবার দেখা হবে মিসেস আহসান।
আর সেদিন আপনি জল ছাড়া মাছের মতো চটপট করবেন। আই সোয়ার সেই দিন কখনো আসবে না মিস্টার তালুকদার। আই থিঙ্ক আপনি ভুল কেস নিয়ে ইনভেস্টিগেশনে নেমেছেন। এটা অবুঝ বউয়ের ছোটোখাটো আদরের ফল, নাথিং এলস। মাথায় ব্যান্ডেজ পেঁচানো তুর্জয়কে হসপিটালের ড্রেস আপের সামনে দেখে ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে ইন্সপেক্টর আলোক তালুকদারের। এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেয় করমর্দন করার উদ্দেশ্যে। তুর্জয় হালকা হেসে তার হাত বাড়িয়ে দেয়। ইন্সপেক্টর আলোক একবারে চোখ ঘুরিয়ে তাকায় নদীটার দিকে, যে ব্যস্ত তার ফোন নিয়ে। তাদের দিকে এক পলক ঘুরে তাকানোরও প্রয়োজন বোধ করছে না। অতঃপর তুর্জয়ের দিকে খানিকটা ঝুঁকে ধীর কণ্ঠে বলে ওঠে, আমাদের আবারও দেখা হবে। আপনি না চাইলেও হবে, খুব শীঘ্রই হবে। এসবের মধ্যে পুলিশ এলো কেন? আমার ফ্যামিলি ম্যাটার নিয়ে কাটাছাড়া করার সাহস পুলিশ কিভাবে পেল? কেবিনে উপস্থিত নার্স মৃদু কেঁপে উঠল তুর্জয়ের কণ্ঠে। বেডে শুয়ে থাকা নন্দিতার পায়ে সবেমাত্র ব্যান্ডেজ শেষ করেছে সে। এমন সময় কেবিনের দরজা খুলে সেখানে উপস্থিত হয় আনসার। তাকে উদ্দেশ্য করে বলা কথার অর্থ বুঝে মাথা নত করে ফেলল সে। মৃদু কণ্ঠে বলল, আজ উনি আপনাকে আঘাত করেছেন, কাল যদি এর চেয়ে বড় কিছু করে দেন। এই বয়ে আমার ওয়াইফকে উনি বলার অধিকার আমি তোমাকে দিইনি। আর আমার বউ আমাকে কিভাবে ট্রিট করবে সেটার জন্য তোমার থেকে পারমিশন নিতে হবে তাকে। স্যার, আপনি যে বললেন বউ মেরেছেন। আনসারের কথা শুনে রাগী চোখে তার চোখে তাকাতেই আচমকা গোর কাপির শব্দ করে হেসে ওঠে নন্দিতা। নন্দিতার হাসির রেশ ধরে তার সাথে তাল মিলিয়ে ঠোঁট কামড়ে হেসে ওঠে কেবিনে উপস্থিত নার্সও। তুর্যের রাগী চোখে এক পলক নন্দিতার দিকে তাকালে কোনো ক্রমে নিজের হাসি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে সে, কিন্তু পরক্ষণে ব্যর্থ হয়ে আরও জোরে হেসে ওঠে। হাসতে হাসতে বলে, দ্য গ্রেট অ্যাডভোকেট মিস্টার তুর্জয় হাসান, যাকে কোনো কেসে হারানো যায় না। শেষে কিনা নিজের বউয়ের হাতে মার খেয়ে হেরে গেল। কোনো ক্রমে কথাটুকু শেষ করে আবারও আগের ভঙ্গিতে হাসতে শুরু করলো নন্দিতা। তুর্জয় ফিরে তাকালো না সেদিকে। ব্যথায় টনটন করে মাথাটায় অতিরিক্ত রাগের কারণে আরও বেশি যন্ত্রণা শুরু হলো তার। অতঃপর চট করে কেবিনের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল সে। তুর্জয়কে রাগাতে ফেরে বেশ মজায় ফেল নন্দিতা। আনসারের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে উঠল, বোম ব্লাস্ট হওয়ার আগে আপনার স্যারের মাথায় পানি ডালুন। আনসার সাহেব, ঠান্ডা ঠান্ডা পানিতে যদি একটু ঠান্ডা হন। কেস নম্বর 209 এর ফাইলটা হাতে নিয়ে তার উপরে পড়ে থাকা ধুলোগুলো আলতো করে পরিষ্কার করলো আলোক। অতঃপর এক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো সেদিকে। আর মনে মনে আওড়ালো, শেষ থেকে শুরুর গল্পটা এবার আমি লিখব, আর পুতুল খেলার মতো করে রশি ধরে নাচাবো তোমাকে। সেবার আমার গেছিল, এবার তোমার যাবে, সব যাবে, সবটুকু। সকালের সোনালি রোদের প্রথম ছটা আড়াআড়িভাবে এসে পড়েছে তুর্জয়ের মুখের ওপর। ব্যথার কারণে উপর হয়েই শুয়ে থাকতে হয়েছে তাকে গোটা রাত। ওষুধের কারণে অবশ্য ঘুমাতে খুব একটা বেগ পেতে হয়নি তাকে, কিন্তু শেষ রাতের দিক থেকে ওষুধের প্রতিক্রিয়া ধীরে ধীরে শেষ হতে শুরু করেছে। আর পুরো শরীর জুড়ে অসহ্য রকমের এক ব্যথা টের পাচ্ছে সে। তবুও ঘুমের রেশ কাটেনি পুরোপুরিভাবে। নন্দিতা আলগোছে নিজের ফিট দিয়ে আড়াল করলো তুর্জয়ের মুখে পড়া আলোটুকু। অতঃপর আলতো হেসে তাকালো তার দিকে, যার ঘুমন্ত অবয়বটুকুর প্রেমে পড়ে সে রোজ। মাথা ভর্তি কোকড়ানো চুলগুলো এলোমেলো, গাল ভর্তি সাবদাড়ির ফাঁকে বাম পাশের ছোট কাটা দাগ। মুখের এই দাগটাকে দেখলে মনে হয় যেন অনেকটা গাল ভর্তি টোলের মতো, যার উপস্থিতি সৌন্দর্যকে বৃদ্ধি করে আরো কয়েক গুণ। কোনো দাগও যে কারো সৌন্দর্যের প্রতীক হতে পারে, তাই মানুষটাকে এত কাছ থেকে না দেখলে জানতে পারত না নন্দিতা। টিকালো নাকের একদম নিচে অবস্থিত কালচে ঠোঁট দুটো কিছুক্ষণ পরপরই একে অন্যের থেকে আলাদা হয়ে কিছু বিড়বিড় করছে মৃদু শব্দ।
নন্দিতার চোখ আটকে গেল এই দৃশ্যে। ঘড়ির কাঁটায় 8:30। নন্দিতা মৃদু হেসে জানালার পর্দা লাগিয়ে দিল। এরপর আলতো পায়ে এগিয়ে গেলে তুর্যের কাছে, নাকের কাছে মুখ নিয়ে খানিকটা উচ্চ কণ্ঠ বলে উঠল, ঘুমালে আদর পায়, আর জেগে থাকলে কাপড়ের মতো তুলে আছাড় দিতে ইচ্ছে করে। রাক্ষস একটা। একদম রাগাবেন না আমাকে। আমার রাগ সহ্য করতে পারবেন না আপনি নন্দিতা। বাচ্চা একটা মেয়ে, এত কষ্ট নেবেন কিভাবে? পারবেন না। ঘুমের ঘরে তুর্যের এমন আবল তাবল কথা শুনে সন্ধিয়ান চোখে তার দিকে তাকায় নন্দিতা। অতঃপর ডান হাত কপালে ঠেকাতে টের পায় জ্বরে শরীর ফুরে যাচ্ছে তুর্যয়ের। এতক্ষণ এই ব্যাপারটা খেয়াল করেনি বলে নিজের উপর নিজেই বিরক্ত হলো সে। দেরি না করে দৌড়ে রান্নাঘর থেকে একটা বাটিতে করে পানি এলো। বাটিটা টেবিলে রেখে তুর্যের পাশে বসতেই স্পষ্ট টের পেল তার শরীর কাঁপছে। তড়িঘড়ি আলমারি থেকে ভারী একটা কম্বল বের করে চাপিয়ে দিল তার গায়ে। অতঃপর এক টুকরো কাপড় পানিতে ভিজিয়ে আলতো করে তা চেপে ধরল তুর্যয়ের মাথায়। টিকটিক শব্দে চলতে থাকা ঘড়ির কাঁটার দিকে নজর বোলাতে গিয়ে নন্দিতা খেয়াল করলো 30 মিনিট পেরিয়েছে। তুর্যের শরীরের কাঁপুনিটা এখন আর নেই। কপালে হাত টেকিয়ে ফরক করলো জ্বর আছে নাকি। না, জ্বরটাও নিয়ন্ত্রণে। অস্থির হয়ে পড়া মুখটা এবার যেন স্বস্তির নিঃশ্বাস নিল। নিজেকে সান্ত্বনা দিতে নন্দিতা আরও একবার তার হাত রাখলো গম্ভীর কাঠখোট্টা তার একান্ত ব্যক্তিগত পুরুষের কপালে। অতঃপর একটা বাঁকা হাসি দিয়ে তার বৃদ্ধাঙ্গুল নামিয়ে আনলো পুরুষালী ঠোঁটের কাছে। সিগারেটের তাপে পোড়া কালচে ঠোঁটটা জ্বর তপ্ত হয়ে আরো খানিকটা আর্দ্র হয়েছে কি না হলে তার কাছে এত লোবাতুল লাগছে কেন? একটু বেশিই টানছে আছে। আচমকা বড্ড দুঃসাহসিক এক কাজ করে বসলো সে। ডান হাতে তুর্যয়ের চোখ ডেকে আস্তে করে এগিয়ে গেল তার দিকে। অতঃপর চোখ বুদে আলতো করে ঠোঁট ছোয়ালো ওই পুরুষালী জ্বরতপ্ত ঠোঁটে। ঘুমের ঘুরেই আপনা আপনি নিজের ঠোঁট আলগা করে ফেলল তুর্যয়, যা দেখে ঠোঁট কামড়ে হাসল নন্দিতা। অতঃপর তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, জীবনের প্রথম টাটকা চুমোটা আমি এই নিষ্পাপ আদুরে মানুষটাকে উৎসর্গ করলাম। আপনি বাসি চুমু পাবেন ডিয়ার হাজব্যান্ড। এটা আপনার শাস্তি। বিয়ে করা বউকে সবসময় নিজের থেকে দূরে দূরে রাখার শাস্তি। আমার প্রথম ভালোবাসা, প্রথম চুমুতে আপনার কোনো অধিকার রইল না, আর সব হারালেন। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকাতে আটকে উঠে তুর্যয়। সকাল ঘুরিয়ে দুপুর হয়েছে প্রায়। ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে সবেমাত্র ভারের গচ্ছিল। শরীর জুড়ে চ্যাপচ্যাপে ঘামের অস্তরণ। পরনের শার্টটাও খুলে পাশে রাখা। বিছানায় এলোমেলো, শরীর জুড়ে ক্লান্তি। ফিটফিট চোখ খুলে দূরে দাঁড়ানো নন্দিতাকে সদ্য গোসল করে চুল মুছতে দেখে শুকনো ডুব গিলে তুর্যয়। চোখাচোখি হতে দুষ্ট এক হাসি উপহার দেয় নন্দিতা। তৎক্ষণাৎ চট করে উঠে বসে তুর্যয়। সাথে সাথে পিঠের ব্যথাগুলো তাদের উপস্থিতি জানান দিয়ে মুচড়ে ওঠে। ব্যথাটাও ভীষণ রকমবার। নন্দিতা দ্রুত এগিয়ে এসে কাছে এসে তুর্যয়ের বাহু ধরে বসানোর চেষ্টা করতে খানিকটা পিছিয়ে যায় সে। গম্ভীর কণ্ঠে বলে, ছোবেন না আমাকে, লাগবে না কারোর সাহায্য। ছুতে ছুতে আপনি আমাকে সর্বোচ্চ ছুঁয়ে দিলে বেশ, আর আমি একটু ছুতে গেলেই পাপ। নন্দিতার কথায় চোখ বড় বড় করে তাকায় তুর্য। সামান্য কেশে আগের মতোই গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এগুলি কি ধরনের মশকরা? অযথা আমি আপনাকে কেন ছুতে যাব? আমার এত দায় পড়েনি। দায় না পড়ুক, প্রয়োজন তো পড়েছিল। তাই তো গোটা রাত আমাকে একটু ঘুমাতে দেননি। নিজের সাথে এমনভাবে জড়িয়ে নিয়েছিলেন যেন দুটো নয়, একটাই মানুষ শুয়ে। না না না, এটা হতে পারে না। আপনাকে একটা মেয়েকে এভাবে সম্ভব নয়, কখনোই না। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি আপনাকে এভাবে। তুর্যের ভীতিগ্রস্ত অপ্রাসঙ্গিক ঘাবড়ে যাওয়া কণ্ঠ শুনে দারুণ মজা পেল নন্দিতা। ঠোঁট কামড়ে ধরে নিজের হাসি চেপে রাখার আপ্রাণ চেষ্টা করে খানিকটা এগিয়ে গেল তুর্যের দিকে। কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলল, না হলে এত সকাল সকাল গোসল করার মেয়ে নাকি আমি? যাই হোক, রাতটা সুন্দর ছিল, আর আপনার সব কিছু। হনহনি ঘর থেকে বের হয়ে গেল নন্দিতা।
তুর্যয় বেশ কয়েকবার পিছু ডাকলো তাকে, কিন্তু তার ডাকে তাচ্ছিল্যভাবে তুড়ি উড়িয়ে সে বেরিয়ে গেল ঘর থেকে। তুর্যয় বিছানা ছেড়ে তার পিছু নিতে চাইল, কিন্তু হঠাৎ করেই নিজের স্যাপস্যাপে ঘরমন্তাক আদাকার শরীরের দিকে তাকিয়ে করুণ মুখে তাকালো দরজার দিকে। অতঃপর দাঁতে দাঁত চেপে বলল, আপনাকে আমি দেখে নেব। আমার হুঁশে না থাকার সুযোগ নিয়ে এভাবে ফাঁকাফাঁকিভাবে নিজের আস্তানা গেড়ে বসবেন, আমি সেটা কখনোই হেতে দেব না। নন্দিতার পিছনে আছে এখন সবচেয়ে ফরজ কাজ হলো গোসল করা, তাই তুর্যই আর দেরি না করে ব্যস্ত হয়ে পড়লো সেই কাজে। যাওয়ার আগে খোলা দরজার দিকে একবার রাগী দৃষ্টি নিক্ষেপ করতে অবশ্য ভুলল না। রান্নাঘরে দাঁড়িয়ে এক নাগাড়ে হেসে যাচ্ছে নন্দিতা। এতক্ষণে চেপে রাখা হাসিগুলো যেন ফুরফুর করে বের হচ্ছে তার ফ্যাট থেকে। এমন এক ভঙ্গিতে পেটে হাত চেপে হাসছে সে। হাসতে হাসতে তার দুই চোখ ছাপিয়ে খানিকটা জল গড়িয়ে পড়ল গালে। হাসি থামিয়ে বাম হাতে চোখ মুছে মৃদু কণ্ঠে আরো আলো, আপনাকে আমি এভাবে পেতে চাই না। যতক্ষণ না নিজে থেকে আপনি আমাকে চাইছেন, ততক্ষণ পর্যন্ত আমার এক ফোঁটা সান্নিধ্য আপনি পাবেন না। খাবার টেবিলে নাস্তা সাজাতে ব্যস্ত নন্দিতা। যদিও বাড়িতে তারা শুধু দুজনেই, তাও বেশ সাজিয়ে গুছিয়ে নাস্তার টেবিল সাজায় সে। এরপর একটা প্লেটে বেশ সুন্দর করে ডেকোরেট করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলে। তারপর সেটা ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখে। ঘুম থেকে উঠেই যদি দেখি জামাই এত সুন্দর করে নাস্তা গুছিয়ে রেখেছে, সেই জামাইকে একটা দুইটা না বরং ননস্টপ মুখেতে মন চায়। ফোজ ডান করার পর ফোনটা রেখে পাশে তাকিয়ে দেখে তুর্য তার পিছনে দাঁড়িয়ে বেশ খানিকটা দূর থেকে উকিঝুঁকি মারছে তার ফোনের দিকে। নন্দিতা তাড়াতাড়ি ফোনটা লুকিয়ে নেয় পিছনে। রাগান্বিত কঞ্চে বলে, অন্যের ফোনের দিকে এভাবে উকিঝুঁকি মারা ম্যাড ম্যানার্স। আমি অন্য কারো ফোন দেখছিলাম না, আমি তো আপনার কিছু না। না না, কিছু মিছু তো একটা বউ বলে মানে না আমাকে, কখনোই না। তুর্যের জটফট উত্তর, তাহলে আমি ফোনে কারোর সাথে চ্যাট করি নাকি অন্য কিছু করি? এসবে তো উকিঝুঁকি কিসের আপনার? মিস্টার হাজব্যান্ড কি জেলাস? শেষাত্মক কথাটা বলতে গিয়ে কিঞ্চিত হাসে নন্দিতা। এই কথার সাথে নন্দিতার হাসিটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। রাগী কণ্ঠে তুর্যয় বলল, শুধু স্যাট কেন, আপনি পার্কে বসে বা কারোর ভাইকে ছেড়ে ঘুরতে গেলে প্রেম করলেও আমার কিছু যাবে আসবে না। মা আমার জন্য বউ পাঠালেও আপনি আমার কাজের লোক হওয়ার মতো যোগ্যতা রাখেন, এর বেশি কিছু না। নন্দিতা খিলখিলিয়ে হেসে ওঠে তুর্যয়ের কথার পিঠে। হাসতে হাসতেই বলে, যাক, নিজের তবে স্বীকার করলেন আমি কাজের লোক। কিছু কামে আসি তাহলে লোকের। আপনার মতো দিনরাত শুধু খাই না বসে বসে। আমি বসে বসে খাই? তুর্যয়ের কণ্ঠে রাগ স্পষ্ট। নো ডাউট, খাবার না পেলে মাঝে মাঝে আমার মাথাটাও খান চিবিয়ে চিবিয়ে। কে কার মাথা কতটুকু খায় সেটা তো দেখাই যাচ্ছে। এখন খাওয়া খেয়েছেন, যে কাজ কাম ফেলে আমাকে ব্যান্ডেজ লাগিয়ে ঘরে বই থাকতে হচ্ছে। সহ্য। কাল রাতে যে কতবার আপনি আমার ঠোঁটগুলো খেলেন, আরো কত কিছু যে। স্টপ। তুর্যের মৃদু চিৎকারে ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করে যায় নন্দিতা। তুর্য এক পলক সেদিকে তাকিয়ে চেয়ার টেনে ব্যস্ত হয়ে পড়ে খাবার খেতে। আচমকা ঠোঁটে আঙ্গুল চেপে ধরা অবস্থায় শব্দ করে হেসে ওঠে নন্দিতা। হাসতে হাসতে বসে পড়ে সে পাশের চেয়ারে। তুর্যয় চোখ ঘুরিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। অতঃপর হাসতে হাসতে কোনো ক্রমে নন্দিতা বলে, আপনাকে দেখে মনে হচ্ছে খাবার নয়, আমাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। বেচারা দাঁতগুলো। নন্দিতার বেপরোয়া হাসিতে রীতিমতো বিরক্ত তুর্যয়। রাগী কণ্ঠে বলে ওঠে, কথায় কথায় পাগলের মতো হাসতেই পারবে শুধু, ওটুকু হবে শুধু তোমার দ্বারাই। কি দেখে যে এই শোফিসটা মা আমার গলায় ঝোলালো, বিরক্তিকর। রাগের মাথায় তুর্যয়ের তুমি ডাক ঠোঁটে মৃদু হাসি টেনে আনলো নন্দিতা। খাম খেয়েলেই মনে হাসতে হাসতে নাস্তার প্লেট টেনে নিল সে নিজের দিকে। তুর্য হতবাক। এমন কথার পিঠেও যে কেউ ঠোঁটে লিয়ে হাসতে পারে তার জানা ছিল না। মাঝে মাঝে তার ইচ্ছে করে মেয়েটার কাছে গিয়ে সামনে থেকে ছুঁড়ে দেখতে। আদতে মানুষ তো। নাস্তা করে আসার পর থেকেই বিছানায় শুয়ে শুয়ে বেশ কিছু কিসের ফাইল ঘাটাঘাটি করছিল তুর্যয়। নন্দিতা কখনো এ ঘর তো ও ঘরে ঢুঁ মারছে, কখনো আবার রান্না করে দাঁড়িয়ে খানিকটা সময় পায়চারি করে কিছু একটা ভাবছে। তবু কোনো মতে তুর্যের দৃষ্টি আকর্ষণ
করতে পারল না। সে এমনভাবে কাগজপত্রে ডুবেছে যেন ওটাই বিয়ে করা তার সুন্দরী বউ, যেখান থেকে নজর ফেরানো ভালো। বিরক্তিতে তপ্ত শ্বাস ফেলে দুবদা ফা ফেলে এবার ঘরে ঢুকলো নন্দিতা। তাও তুর্যকে তার দিকে ফিরে তাকাতে না দেখে কানে ফোন চেপে ধরে বেসুরো কণ্ঠে গাইতে শুরু করলো, তুমিই আমার জীবন, আমার অন্য কোথাও যাওয়া ভালো। ওগো প্রেমিক, তোমার ঠোঁটের চুমো আমি আর কত খামো। এবার শুধু কাছে আসো, একটু ভালোবাসো। তোমার আদরে লাগে শিখি আমার আম্মু ডাক বাকি। তুর্যই ভ্রু কুচকে সামনে তাকায়। নন্দিতা পুরো ঘরে টহল দিতে দিতে তার সামনে দিয়ে চলে গেল ব্যালকনিতে। ফাইলটা সাইডে রেখে তুর্য বিছানা ছেড়ে উঠল। এরপর সোজা চলে গেল ব্যালকনিতে। তুর্যকে এগিয়ে আসতে দেখেও নন্দিতা আগের মতোই রসিয়ে রসিয়ে গান গাওয়ার কাজ জারি রাখলো। এদিক থেকে তুর্য কোনো দিকে না তাকিয়ে নন্দিতার হাত ধরে টানতে টানতে তাকে ঘরের মধ্যে আনলো। অতঃপর জট করে হাত রাখলো তার টি শার্টের প্রথম বোতামে। শার্টের বোতাম এলোমেলোভাবে লাগানো, পরনের ট্রাউজারের ডান পা হাঁটুর উপর অবধি তোলা, চুলগুলো খোপা করে টঙে তুলে রাখা। নন্দিতাকে দেখে ভীষণ রকম হাসি পায় তুর্জয়ের, কিন্তু কোনোরকমে নিজের হাসি কন্ট্রোল করে এলোমেলোভাবে লাগানো শার্টের উপরের দুটো বোতাম খুলে ঠিক করে লাগিয়ে দেয় সে। অতঃপর নন্দিতাকে বেডে বসিয়ে নিজে হাঁটু গেড়ে বসে মেঝেতে তার ডান পা নিজের হাঁটুর উপর নিয়ে ট্রাউজারটা প্রথমে আরো খানিকটা উঠিয়ে দেয়। অতঃপর কাটা জায়গায় আঙ্গুল দিয়ে আলতো করে স্পর্শ করে। ব্যথায় শিরশিরিয়ে ওঠে নন্দিতা। তুর্জয় কাপা কাপা হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পর্শ করে যাচ্ছে অনবরত ব্যথার উপর। নন্দিতা সেদিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে, ব্যথা কিভাবে পেলাম একবারও জিজ্ঞাসা করলেন না তো? কিভাবে আবার? কোনো বাদরামি করতে গিয়েই পেয়েছ নিশ্চয়ই। কেউ ছুরি মেরেছে। হাতের কাছে পেলে তো গলা দিয়েই চালিয়ে দিত মনে হয়। নন্দিতার শেষোক্ত কথা শুনে হাত থেমে যায় তুর্জয়ের। ভ্রু কুচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় নন্দিতার দিকে। নন্দিতা জানে এই লোক এই দৃষ্টির চেয়ে বেশি কিছু করবে না। মুখ দিয়ে কথা বলতে চরম কষ্ট হয় তার। পেটে জমে থাকা শব্দ ভাণ্ডার ফুরিয়ে যায়, কথা খরচ হয়ে যায়, তাই মুখ ফুটে কিছুই বলবে না। অগত্যা ফোঁস করে এক শ্বাস ছেড়ে নিজেই বলতে শুরু করল সেদিনের পুরো ঘটনা। প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য সেদিন বাড়ি থেকে বের হয়েছিল নন্দিতা। পরন্তু বিকেলের সময় বাজারে সাধারণত লোকসমাগত একটু বেশিই থাকে। সবজি, ফলের বাজার, এমনকি মাছ, মাংসের বাজারেও বেশ গা ঘেঁষাঘেঁষি অবস্থা। অধিকাংশ চাকুরিজীবী লোকজন বাড়িতে ফেরার সময় বাজার করেন কিনা। নন্দিতার অবশ্য এসব হাট বাজারের প্রয়োজনীয়তা ছিল না। মেইলি প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য ফার্মেসি যেতে হতো তাকে। আর ফার্মেসি যাওয়ার রাস্তা এই বাজার পেরিয়ে। অগত্যা ভিড় ঠেলে একটু একটু করে সামনে এগিয়ে যায় সে। এমন সময় তার চোখ পড়ে তার থেকে বেশ খানিকটা দূরত্বে হেঁটে চলা এক বয়স্ক ভদ্রমহিলার দিকে। বয়সের ভারে মাজা বাঁকা, ঝুলন্ত চামড়ায় তার বয়সের বহর পরিমাপ করা যায় সহজেই, হাঁটতে গিয়ে তাকে ভোর দিতে হয় লাঠিতে। অথচ এই বয়সেও বাজার হাটে তার আগমন দীর্ঘশ্বাস ছাড়ার মতো এক সমাজের অবস্থান। আচমকা নন্দিতার চোখ যায় বৃদ্ধা মহিলার ঠিক পিছনে দাঁড়ানো এক ছেলের দিকে। বয়স নিতান্তই কম, পাতলা গড়নের এক ছেলে। আশেপাশে তাকাতে তাকাতে আস্তে ধীরে বৃদ্ধার ব্যাগের চেইন খুলছে। ঘটনা বুঝতে আর বেগ পোহাতে হলো না তাকে। সে ভিড় ঠেলে যথাসম্ভব দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করল। কিন্তু আশেপাশের মানুষের জন্য ব্যর্থ হয়ে সেই পিছিয়ে যেতে হয় আবার। উপায়ান্তর না পেয়ে সেখানে দাঁড়িয়েই জোরে চিৎকার করে বলল, চোর, চোর, দাদিমা আপনার ব্যাগ সামনে নিন। আশেপাশের বেশ কিছু মানুষের কানে সেই শব্দ পৌঁছালেও বয়স্ক বৃদ্ধার কানে গেল না তা। হয়তো বয়সের জন্য কানেও কম শোনেন তিনি। নন্দিতার চিৎকারের শব্দে ভিড় থেকে কিছু মানুষ কৌতূহলী দৃষ্টি ফেলে দুই পাশে সরে গেল। নন্দিতাও সুযোগ বুঝে দৌড় দিল সেদিকে। কিন্তু ততক্ষণে বাকি সবার মতো সেই ছেলের কানেও গেছে নন্দিতার কথা। ফলস্বরূপ ব্যাগের খোলা চেইন হতে একটা লাল রঙের পুটলি উঠিয়ে দৌড় দিল সে। নন্দিতাও দৌড়ালো তার পিছে। বাজারের জনতা তখন সেই ছেলেকে আটকানোর জন্য পথ অবরোধের বদলে তার হাতে থাকা ছোট সাইজের ছুরির দিকে তাকিয়ে ভয় পেয়ে যে যার মতো দুই পাশে সরে যায়। এতে রাস্তা ফাঁকা পেয়ে তারও দৌড়ে বেরিয়ে যেতে সুবিধা হয়। ছোট থেকে অ্যাথলেটসে প্রশিক্ষণ নেওয়ার হেতু ছেলেটা নন্দিতার সাথে দৌড়ে পেরে উঠল না। বাজারের শেষ প্রান্তে গিয়ে পাকড়াও করে ফেলল তাকে নন্দিতা।
অতঃপর ঘাড়ের কাছের কলার ধরে তাকে মাটিতে বসাতে চায়, এমন সময় ছেলেটা নিজেকে বাঁচানোর চেষ্টায় হাতে থাকা ছুরিটা দিয়ে আঘাত করে নন্দিতার পায়ে। পায়ে ব্যথা পেয়ে হাত খানিকটা আলগা হতেই যেই দৌড় দিতে চায়, অপর পাশ থেকে একদল পুলিশ এসে পাকড়াও করে ছেলেটাকে। জিজ্ঞাসাবাদে স্পষ্ট হয়, মহিলাটিকে বেশ অনেকক্ষণ যাবৎ ফলো করছিল সে। বাজারের আগের এক গহনার দোকানে এই গহনাগুলো বেচতে গিয়েছিল সে, কিন্তু ভালো দাম না পাওয়ায় অন্য দোকানের খোঁজে তিনি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আর এই সুযোগেই ছেলেটা এগুলো চুরি করে পালানোর ধান্দা করছিল। নন্দিতা গহনার পুটলিটা বৃদ্ধা মহিলার হাতে তুলে দিতেই কাঁদো কাঁদো গলায় তিনি বলেন, বাবা মরা নাতনিটার বিয়ে সামনে, আমার জমানো যা কিছু ছিল তা বেচে তার বিয়ের আয়োজন করব বলে বেচতে এসেছিলাম। আজ তুমি না থাকলে আমার নাতনিটার কি হতো? বিয়ে ভেঙে যেত তার। আল্লাহ তোমার কপালে অনেক সুখ দিক। অনেক সুখী হও মা। স্বামীর সোহাগে আহ্লাদী হয়ে থাকো। শেষোক্ত কথাটা বলার সময় আর চোখে দুর্জয়ের দিকে তাকায় নন্দিতা। আগের মতোই গম্ভীর মুখভঙ্গিতে বসে সে। মুখের ভাব ভঙ্গিমা দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। নন্দিতা ভেবেছিল এতগুলো কথা শুনতে দুর্জয় বেশ বিরক্ত হবে, হয়তো মাঝপথে থামিয়ে দেবে, অনাগ্রহ প্রকাশ করে। অথচ প্রথম থেকে শেষ পর্যন্ত সবটুকু ভীষণ আগ্রহ নিয়ে শুনল সে। পরপরই প্রশ্ন করল, ফিউচার প্ল্যানিং কি? বিয়ের এতদিনে দুর্জয়ের এমন প্রশ্নে একেবার হতভম্ব হয়ে পড়ল নন্দিতা। চট করে হাত বাড়িয়ে কপাল, গলা ছুঁয়ে দেখল দুর্জয়ের। অতঃপর চিন্তাগ্রস্ত কণ্ঠে বলল, আপনার কি আবার জ্বর এসেছে? ভেতরে ভেতরে জ্বর? শরীর তো একদম ঠান্ডা। চট করে দুর্জয়ের মেজাজ চটে গেল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, সঠিক প্রশ্নের সঠিকভাবে উত্তর দেওয়া কি তোমার ধাতে নেই? সঠিক প্রশ্ন হলে তবেই তো সঠিক উত্তর পাবেন। আপনার প্রশ্নগুলো আপনার মতোই বেকুব। এই বেয়াদব মেয়ে, সোজাসাপটা কথা বলা শেখায়নি তোমার বাবা মা? সব সময় তোত্তারামি না করলে চলে না? সব যদি বাবা মা শিখিয়ে পাঠায়, তাহলে আর বিয়ে দিয়ে বরের কাছে পাঠাবে কেন? নিজেদের কাছে রেখে দিলেই পারে। আমারই ভুল, তোমার সাথে বেশি আহ্লাদিপ না করে কথা বলা। আপনি আদর আহ্লাদ করতে চাইছিলেন বুঝি? কাছে আসুন তো একটু, আপনার কোলে বসি। আপনার আদর করতে সুবিধা হবে। অসভ্য মেয়ে, রাগে গোজগোজ করতে করতে বলে ওঠে দুর্জয়। এখনো যথেষ্ট সভ্য আছি। অসভ্য হলে আপনার ওই সিগারেট পোড়া ঠোঁটে কামড়ে ধরে চুমু দিতাম। শার্টের খোলা বোতামের নিচে একটা দুইটা কামড়ের দাগ তো অবশ্যই থাকত। দুর্জয় চোখ বড় বড় করে তাকায় নন্দিতার দিকে। তা দেখে ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে বিছানায় উঠে বসে নন্দিতা। অতঃপর আধশোয়া হয়ে হেলান দিয়ে ভাবলেশীন কণ্ঠে বলে, অথচ অবশ্য একজনের চুমুর স্বাদ আমার ঠোঁটে লেগে আছে এখনো। আপনার চুমু সেই স্বাদকে বিট করতে পারবে কিনা সন্দেহ। দুর্জয় ঘর ছেড়ে বের হতে যাচ্ছিল। নন্দিতার শেষোক্ত কথাটুকু শুনে কদম থেমে যায় তার। বুকের কোথাও একটা চিনচিনে ব্যথা অনুভূত হয়। কথাগুলো বড্ড বিশ্রী শোনালো তার কাছে। মেয়েটার কি তবে প্রেমিক ছিল? থাকলে থাকতেই পারে। এই যুগে এমন দুই চারটা প্রেমিক তো সব মেয়েরই থাকে। কিন্তু সেটা তো অতীত। তাও কেন তার খারাপ লাগছে? মনে হচ্ছে যেন তার ব্যক্তিগত সম্পত্তিতে হাত দেওয়ার অপরাধে এখনই ওই লোকের নামে 4টি খানেক কেস ঠুকে দিতে পারলে শান্তি লাগত তার। কিন্তু মেয়েটাকে তো সে পছন্দ করে না। একদমই না। তাহলে এসব ভাবনার কারণ কি? দুর্জয়কে আরো খানিকটা তাতিয়ে দিতে নন্দিতা পুনরায় বলে ওঠে। তার উষ্ণ নিঃশ্বাস, তপ্ত ঠোঁটের চুমু, ইস, বারবার চাওয়ার মতো জিনিস। ঠিক অনেকটা চকলেট আইসক্রিমের মতো, যত ফ্লেভার টেস্ট করো না কেন, এটার মতো তৃপ্তি পাওয়া যায় না। কেউ পার। নন্দিতার কথা সম্পূর্ণ হওয়ার আগেই আচমকা দুর্জয় তার পা ধরে টান দিয়ে তাকে নিয়ে আসে বিছানার কিনারে। অতঃপর ডান হাতে কোমর আঁকড়ে ধরে, অপর হাত রাখে মাথার পিছনে। আকস্মিক আক্রমণে নন্দিতা কিছু চাওয়ার আগেই গম্ভীর, পুরুষালী ওষ্ঠ প্রহার চালায় তার নরম ওষ্ঠে। অস্থিরভাবে নিজেকে দুর্জয়ের থেকে আলাদা করে নিয়ে চায় নন্দিতা। কিন্তু বাদ সাধে দুর্জয়। নন্দিতা যতখানি সরে যেতে চায় তার চেয়ে অধিক তাকে আঁকড়ে ধরে দুর্জয়। দুর্জয়ের চোখ বন্ধ। উন্মত্ত উষ্ণ নিঃশ্বাসের উথালপাথাল আনাগোনা বুঝিয়ে দিচ্ছে তার অস্থিরতা। বুঝিয়ে দিচ্ছে কতটুকু বেপরোয়া আজ সে। নন্দিতা চায় না এর চেয়ে বেশি কিছু হোক। চায় না আর এক বিন্দু কাছাকাছি সে আসুক। কিন্তু তাকে থামানোর সাধ্য কার? উপায়ান্তর না পেয়ে দুর্জয়ের ঠোঁটের ভাঁজে আলতো কামড় দেয় নন্দিতা। নিয়ন্ত্রণহীন দুর্জয় পরোয়া করে না সেসবের।
কোমর পেঁচানো হাতটা আরো গভীরভাবে আঁকড়ে ধরে ব্যথাতুর ঠোঁট ডুবিয়ে দেয় নন্দিতার গলার ভাঁজে। নন্দিতা যেন খেই হারিয়ে বসল। কুল কিনারা খুঁজতে গিয়ে আচমকা বেশ জোরে ধাক্কা দেয় দুর্জয়কে। হতভম্ব হয়ে খানিকটা সময় ঠায় তাকিয়ে থাকে সে নন্দিতার দিকে। রাগে, অপমানে মুখ তার রক্তিম। নন্দিতা অসহায় চোখে তার দিকে তাকালে মুখ ফিরিয়ে গম্ভীর স্বরে বলে ওঠে, তোমার মতো মেয়েদের দিকে ফিরেও তাকায় না অ্যাডভোকেট দুর্জয়। নেহাতি সস্তায় পাওয়া যাচ্ছে, না হয় ক্লাবে এর চেয়ে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। নন্দিতা কষ্ট পেল না মোটেও। উপরন্তু মুখে হাসি টেনে প্রত্যুত্তরে বলল, ক্লাবে কি মাঝে মাঝেই যাওয়া হয় নাকি আজ প্রথম যাবেন, মিস্টার সাইলেন্সার? দুর্জয় ভ্রু কুঁচকে সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করতেই হাসি আরো খানিকটা চওড়া হলো তার। ঠোঁট বাঁকিয়ে বলল, খিচুড়ি খাবেন? আপনার অবস্থার সাথে ভালো যাবে কম্বিনেশনটা। ওটা খিচুড়ি আর আপনার মধ্যে চলছে অনুভূতির জগা খিচুড়ি। দুর্জয় দাঁত কটমট করে বিক্ষুব্ধ দৃষ্টিতে তাকায় নন্দিতার দিকে। নন্দিতা তা দেখে আলতো হেসে ফিসফিস করে বলে ওঠে, সাথে পোড়া বেগুনের ভর্তাও করি? কারোর হৃদয় পোড়ার গন্ধ ছাপিয়ে যায় যদি। দ্রুত কদমে ঘর ছাড়ল দুর্জয়। এই মুহূর্তে মেয়েটাকে নাইট পারছে না একদমই, অসহ্যকর ঠেকেছে। তাকে রিজেক্ট করে দূরে দেওয়ার স্পর্ধা নাকি অতিরিক্ত বাচালতা, তাকে চোখের সামনে সহ্য করার ক্ষমতা পর্যন্ত হারিয়েছে সে। নারীদের যথেষ্ট সমীহ করে চলা দুর্জয় তাই এক মুহূর্তও দাঁড়ালো না সেখানে। বিধায় নিজের ভেতরের পুরুষ তো একজন নারীকে অসম্মান করে বসে। দুপুর গড়িয়ে বিকাল হলেও দুর্জয়ের বাড়ি ফেরার নাম নেই। ডাইনিং টেবিলে মাথা এলিয়ে নন্দিতা তাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে দরজার দিকে। যেন বেল বাজতেই দরজা খুলতে কালবিলম্ব না হয় তার। সন্ধ্যার আগ মুহূর্তে নন্দিতার হাস্যজল মুখখানি যখন বিষাদী ছায়ায় পাণ্ডুর, আচমকা ডাইনিং টেবিলের উপর অবহেলায় পড়ে থাকা ফোনটা শব্দ করে বেজে উঠল। নন্দিতা উৎফুল্ল মনে হাত বেরিয়ে ফোনটা কাছে টেনে নিতেই সারা মুখ জুড়ে কালবৈশাখী ঝড়ের মতো ঘন আধার নেমে এলো। যতখানি উৎফুল্ল নিয়ে ফোনটা ধরতে গিয়েছিল, তার চেয়ে অধিক ভয় এই মুহূর্তে জেকে বসেছে তাকে। ধরতে না চেয়েও কেটে যাওয়ার আগ মুহূর্তে ফোঁটা উঠিয়ে কানে চেপে ধরল সে। বেশি চালাকি করতে যেও না, এক ঝড়ে সব কুপোকাত। ওপাশ থেকে ভেসে আসা হিমশীতল লঘু কণ্ঠস্বরে যেন খানিকটা কেঁপে উঠল নন্দিতা। সর্বাঙ্গ হতে হয়ে চলল উত্তাল তরঙ্গ। ফ্যানের তলায় বসেও বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল কপালে। কানে চেপে ধরা হাতটাও কাঁপছে রীতিমতো। নন্দিতা শুকনো ধক গিলল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি চেষ্টা করছি। একটু সময় দিতে হবে আমাকে। সময়টা বরং লাশের পাশে বসে কান্নাকাটি করার কাজে লাগিও। এমন করবেন না প্লিজ। আপনার সাথে তো আমার কথা হয়েছিল, 6 মাস সময় দেবেন আমাকে। কাজ আমার, শর্তও আমার। যখন তখন সেটা পরিবর্তন করার ক্ষমতাও আমার। কিন্তু আমি তো এসবের কিছু জানি না। আমাকে একটু সময় দিন। আপনার কাজ আপনি বুঝে পেয়ে যাবেন। শুধু ওনাদের। অসহায় কণ্ঠে নন্দিতা কিছু বলতে গেলে তাকে মাঝপথে থামিয়ে অজ্ঞাত ব্যক্তিটি বলে ওঠে, 2 মাসের মধ্যে যেন রিপোর্ট আমার কাছে পৌঁছে যায়। আমাকে খুশি করতে পারলে বোনাস কিছুও পেয়ে যেতে পারো আমার থেকে। আর না পারলে লা পারবো আমি। এসব বলবেন না প্লিজ। আপনার কাজ হয়ে। নন্দিতার কথা অসম্পূর্ণ রেখেই অজ্ঞাত ব্যক্তিটি উচ্চস্বরে হাসতে হাসতে কল কেটে দিল। আচমকাই নন্দিতা যেন মূর্ছা পড়ল একেবারে। শরীরে শক্তি লুকিয়ে উঠছে না। ভার ভার লাগছে মাথা। বুক ফেটে কান্না আসছে। অথচ কাঁদতে পারছে না একটুও। মনে মনে ভাবল, মা, কেন কান্না আটকাতে শেখালে? কেন দুনিয়ার সামনে এত স্ট্রং হতে বললে? কেন কষ্ট লুকিয়ে শুধু হাসতে বললে? মিথ্যা অভিনয় আর কত? আমার যে ক্লান্ত লাগে, ওজন লাগে বুকে। এর চেয়ে একটা গোটা পাহাড় শরীরে চাপলে কষ্ট কম লাগতো বোধ হয়। এই ছোট্ট বুকটা জ্বলছে, পুড়ছে, খান খান হচ্ছে প্রতিনিয়ত। অথচ কেউ টেরই পায় না। বুঝতে পারে না পাশে শুয়ে থাকা মানুষটা কতখানি যন্ত্রণা নিয়ে একটা একটা নিঃশ্বাস গুনছে। আজ করতে পারে না এই ছোট্ট বুকে কতখানি ক্ষত জমা তার। আমিও যে বোঝাতে পারি না। বোঝাতে পারি না আমি ভালো নেই। বোঝাতে পারি না কান্না করতে না পেরে আমার দম বন্ধ হয়ে আসে। আচ্ছা, কি করলে একটু কান্না পাবে? আমি একটু কাঁদতে চাই। হু হু করে কেঁদে দুঃখগুলো ভেতর থেকে বের করে ফেলতে চাই। আর পারছি না জমাতে। আর পারছি না বইতে। আমি ক্লান্ত, আমি বিধ্বস্ত। দিন শেষে আমি নিঃসঙ্গ। প্রকৃতিও বাঁধভাঙ্গা উন্মত্ত আজ নন্দিতার বুকে জমানো গল্প শুনে।
তাই তো ওই অসময়ে আচানক গুরুম গুরুম শব্দে ডাক দিল তাকে। যেন এই ডাক তাকে বুকে ঝাপটে নেওয়ার। এই ডাক তার দুঃখবিলাসের সঙ্গী হওয়ার। এই ডাক তার দুঃখগুলো শুষে নেওয়ার। ঝমঝমিয়ে নেমে আসা বৃষ্টির তালে মৃদুমন্দ বাতাসের ঝাপটা। আকাশে ঘন কালো মেঘের বুক চিরে নেমে আসা অসম বাড়িধারার নিচে ঠায় দাঁড়িয়ে নন্দিতা। বৃষ্টি হওয়ার সাথে সাথে ময়ূর যেন করে পালক মেলে ধরে নৃত্য করার উদ্দেশ্যে, তেমন করেই বৃষ্টির ঝমঝম করা ডাক নন্দিতাকে আহ্বান জানিয়েছে নিজেকে মেলে ধরতে। সকল ক্লান্তি বৃষ্টির জলের সাথে ধুয়ে মুছে একাকার করে দুঃখগুলো শুষে নিতে যেন প্রকৃতির এক নান্দনিক আয়োজন। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরেছে দুর্জয়। এতটা সময় ইচ্ছে করেই কাছাকাছি এক পার্কে বসেছিল সে। কিন্তু আচমকা ধেয়ে আসা ঝড় বৃষ্টির তোপে নিজেকে যথাসম্ভব বাঁচিয়ে দ্রুত বাড়ি ফিরতে গিয়েও অনেকখানি ভিজে যায় সে। মেইন ডোর খোলা পেয়ে প্রথম দিকে বেশ অনেকটা ভয় পায় সে। ঘরে ঢুকে এদিক সেদিকে সবার আগে খোঁজ করে নন্দিতার। সব ঘরে ভালো করে লক্ষ্য করে কোনো জিনিস এলোমেলো কিনা। না কেউ বাড়িতে ঢোকেনি ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে। অতঃপর কি যেন মনে করে পা বাড়ায় ছাদের দিকে। বৃষ্টির দিকে মুখ উঁচু করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে নন্দিতা। প্রতিটা বৃষ্টিকণা তার চোখে মুখে আছড়ে পড়ে ধীরে ধীরে তা গলা বেয়ে নেমে পড়ছে। ব্যাপারটাতে এক অদ্ভুত রকমের শান্তি রয়েছে। দুই হাত দুই দিকে মেলে তাই বেশ খানিকটা সময় সে দাঁড়িয়ে রইল এভাবে। এরপর আচমকা হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। দুই হাতে মুখ ঢেকে কি বিড়বিড় করে বলল, তুমি কেন থাকলে না? কত কিছু শেখার যে বাকি ছিল আমার। শুধু হাসতে শেখালে, কাঁদতে কেন শেখালে না? আমাকে পাথর বানিয়ে নিজেই দূরে চলে গেলে, এখন এ পাথর গলাবে কে? ছাদের দরজায় হেলান দিয়ে বেশ খানিকটা সময় ধরে দাঁড়িয়ে রইল দুর্জয়। অজানা এক কারণে তার ভালো লাগছে ছাদের দৃশ্যটুকু। শুভ্র পোশাকে জড়িয়ে থাকা মেয়েটাকে ভীষণ রকম স্নিগ্ধ লাগছে আজ। সকালের পর থেকেই কেমন যেন এক টান অনুভব করছে সে মেয়েটার প্রতি। ওই ছোঁয়া, সেটা পাওয়ার তৃষ্ণা আমরণ তৃষ্ণায় তৃষ্ণার্ত করে দিয়েছে তাকে। এতটা সময় জেদ ধরেই তাই দূরে ছিল সে। কিন্তু আচমকা তাকে হাঁটু গেড়ে বসে পড়তে দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না দুর্জয়। এগিয়ে গিয়ে আলতো করে হাত রাখল তার কাঁধে। আর তখনই উল্টো ফিরে তাকে শক্ত করে জড়িয়ে ধরল নন্দিতা। বৃষ্টিস্নাত রক্তিম সন্ধ্যা। একদিকে যেমন রক্তে রাঙা আকাশে সূর্য ডুবতে শুরু করেছে, অন্যদিকে আকাশ ভেদ করে ঝরে পড়ছে মাঝারি আকারের বৃষ্টির ফোঁটা। আর এই দুই পরিবেশের মিলন সন্ধিতে নন্দিতা দুর্জয়কে ঝাপটে ধরে মাথা এলিয়েছে তার বুকে। কাকভেজা বদনে ঠায় দাঁড়িয়ে দুর্জয়। তার ভাবমূর্তির মাঝে খুব বেশি পরিবর্তন লক্ষ্য করা যায় না। রাগ কিংবা খুশি কোনো অনুভূতিই সঠিকভাবে প্রকাশ করে না সে। এখনো তার ব্যতিক্রম হলো না। শুধু খানিকটা নরম কণ্ঠে বলল, আমি আছি। এটা বোধহয় পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। এ যেন কোনো শব্দ নয়, আস্ত এক অনুভূতির পসরা, একটা ভরসার কাঁধ, যা এক কথায় বুঝিয়ে দেয় তোমার সুখ কিংবা দুঃখে সাথী হয়ে পাবে আমাকে। দুর্জয়ের কণ্ঠস্বর শোনামাত্র খানিকটা বিব্রত হল নন্দিতা। তবে তা মুখে প্রকাশ করে না। পরিবর্তে একগাল ফিকে হেসে বলে ওঠে, ক্লাবের মেয়েগুলোকে মনে ধরল না বুঝি? না, ঘরোয়া আনকোড়া জিনিস লাগে আমার। এসব রাস্তার খোলা ব্র্যান্ডের জিনিস আমার ঠিক পোষায় না। নন্দিতা কোনো জবাব না দিয়ে উল্টো পিঠ ফিরে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ায়। অতঃপর আনমনে মৃদু কণ্ঠে বলে ওঠে, আপনাকে ভালোবাসলে কি আমার খুব বেশি পাপ হবে? বৃষ্টি ভেজা মেয়েলি শরীরের প্রয়তা ভাঁজ আজ বড্ড অন্যরকম লাগছে দুর্জয়ের। চাইলেও যেন দূরে যেতে পারছে না। অথচ এই কয়েকটা মাস তারা একসাথে ছিল। এমনকি একই বিছানায় শুয়েও এমনটা অনুভব করেনি কখনো। ঠিক যেন অনেকটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের কাছে এক টুকরো শুকনো কাঠ এনে রেখে দিলে দপ করে জ্বলে ওঠে, তেমনি নন্দিতার সামনে এলেই কেমন যেন অন্যরকম অনুভূতির দোলা খেলছে শরীর জুড়ে। দুর্জয় আচমকা এগিয়ে গেল নন্দিতার কাছে। কাঁধে উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া পেতেই ভ্রু কুঁচকে ঘাড় ঘুরিয়ে তাকালো নন্দিতা। কিছু বুঝে ওঠার আগেই আচমকা ডানহাতে তার কোমর আগলে নিল দুর্জয়। নন্দিতা প্রচণ্ড রকম শক খাওয়ার মতো চোখ বড় বড় করে তাকালো দুর্জয়ের দিকে। অথচ সেদিকে কোনো প্রকার ভ্রুক্ষেপ নেই দুর্জয়ের। কপালে লেপ্টে থাকা লম্বাটে চুলগুলো বামহাতের মাধ্যমে উপরে ঠেলে দিয়ে অন্যরকম এক দৃষ্টিতে তাকালো সে নন্দিতার দিকে। ভেজা কোমরে উষ্ণ পুরুষালী হাতের অবাধ বিচরণে খেই হারাতে নেয় নন্দিতা। তবুও নিজেকে যথাসাধ্য নিয়ন্ত্রণ করে ধীর কণ্ঠে বলে ওঠে, ছাড়ুন আমাকে। দুর্জয় অবাধ্য প্রেমিকের মতো কাপা কাপা হাত রাখল নন্দিতার বাম গালে। অতঃপর কপালে কপাল ঠেকিয়ে লাগামছাড়া কণ্ঠে বলে উঠল,
পাগল করার স্পর্ধা দেখিয়েছ, সহ্য করার জন্য প্রস্তুত তো? কি সব বলছেন আপনি? নন্দিতার ভয়ার্ত কণ্ঠে শুনে একদফা বাঁকা হাসে দুর্জয়। অতঃপর মাদক কণ্ঠে বলে ওঠে, আমার তোমাকে চাই, এখনই চাই, সবটুকু আমার করে চাই। নন্দিতা ছিটকে দূরে সরে যায়। অবাধ ওঠা নামা করতে থাকা হৃদস্পন্দনকে কঠিন শাসনে বেঁধে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনাকে অন্যরকম লাগছে। আপনি সম্ভবত নিজের মধ্যে নেই। আমাদের নিচে যাওয়া উচিত। দুর্জয় আচমকা পিছন থেকে দুই হাতে কোমর আঁকড়ে ধরে নন্দিতার। ম্রিয়মাণ কণ্ঠে বলে, তোমাকে এত গভীরভাবে কেন চাইছি জানি না। শুধু জানি এই মুহূর্তে তোমার প্রত্যাখ্যান আমাকে ভীষণভাবে আহত করবে। প্লিজ, আমাকে সঙ্গ দাও শুধু, বাকিটা আমি দেখে নেব। উন্মুক্ত কাঁধে উষ্ণ চুমুর শিহরণে পুরোপুরি খেই হারালো নন্দিতা। শরীরের সমস্ত ভার ছেড়ে দিল দুর্জয়ের উপর। সম্মতি পেয়ে দুর্জয়ও তাকে পাজাকলে তুলে নেমে এলো সিঁড়ি দিয়ে। অতঃপর নন্দিতাকে বিছানার উপর নামিয়ে চলে গেল দরজা লক করতে। ফাঁকা ঘরে এক পলক চোখ বুলিয়ে তাকালো নন্দিতা। অতঃপর বামহাত এগিয়ে বন্ধ করে দিল ঘরের সবগুলো লাইট। অতঃপর মনে মনে বেশ বর্ষর এক সিদ্ধান্ত নিয়ে ফোঁস করে শ্বাস ছাড়তেই পুরুষালী একজোড়া বাহু গভীরভাবে আঁকড়ে ধরল তাকে। কপালে কপাল ঠেকিয়ে বেপরোয়া কণ্ঠে বলে উঠল, পুরুষমানুষ বাঘের মতো। শিকল ভেঙে বের হওয়া ক্ষুধার্ত বাঘের অত্যাচার একটু সহ্য করেনিও। লজ্জায় বেকাবু নন্দিতা আচমকাই দুই হাতে মুখ চেপে ধরল দুর্জয়ের। অতঃপর লাজুক কণ্ঠে বলল, কিছু ছাইপাশ গিলে এসেছেন নাকি আজ? আপনার এই রূপ তো জানা ছিল না আমার। আরও অনেক রূপ দেখতে পাবে আজ এই রাতে, যেটা কেউ কখনো দেখেনি, কেউ কখনো দেখবে না। লজ্জায় হাঁসফাঁস করার বদলে নন্দিতা আচমকা হো হো করে হেসে উঠল। ঠোঁট চেপে হাসি আটকাতে আটকাতে বলল, মাথায় দুইটা শিং গজাবে নাকি আজ রাতে? নাকি ফ্যান্টাসি গল্পের মতো ভ্যাম্পায়ার হয়ে যাবেন? কথায় নয়, কাজে বিশ্বাসী আমি। কথাটুকু শেষ করেই দুর্জয় ডুব দিল নন্দিতার ভেজা ঠোঁটে। উষ্ণ শীতল ছোঁয়ায় আবেশে চোখ বুজে ফেলল নন্দিতা। পরপর চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়ল এক আহ্লাদী অশ্রু। মধ্যরাত্রি। দুর্জয়ের উন্মুক্ত বুকে মাথা এলিয়ে শুয়ে আছে নন্দিতা। ঘুমের মাঝেও বাম হাতে তাকে ভীষণ যত্নে আগলে রেখেছে দুর্জয়। নন্দিতা চোখ খুলে তাকায় দুর্জয়ের দিকে। এই সেই শান্ত, আদুরে চেহারা, যার প্রেমে বারবার পড়ে সে। আচমকা সন্ধ্যার পরের ঘটনা একে একে মনে পড়তেই লজ্জায় কুঁকড়ে ওঠে সে। আজকে রাতটা তার কাছে স্বপ্নের চেয়ে কোনো অংশে কম নয়। এই অপ্রত্যাশিত রাত তার জীবনে আর কখনো আসবে কিনা জানে না। কিংবা এই মানুষটার এই ভালোবাসা, বিশ্বাস আর কখনো পাবে কিনা জানে না। তাই এই স্মৃতিটুকুই সম্বল তার। একটা শীতল রাত, প্রিয় পুরুষের উষ্ণ বুক, তার সর্বাঙ্গে মিশে যাওয়ার রেশ কখনো না কাটলে কি খুব ক্ষতি হতো? খুব ক্ষতি হতো, যদি জীবনটা এত ট্র্যাজেডির না হতো। নন্দিতা আলতো করে মাথা তুলে তাকায় দুর্জয়ের দিকে। অতঃপর আলতো করে চুমু খায় তার রুক্ষ সিগারেট পোড়া কালচে ঠোঁটে। এরপর দুই গালে, কপালে অজস্র চুমু খেতে খেতে কান্নাভেজা কণ্ঠে বলে ওঠে, আমি নিরুপায়। বিশ্বাস করুন, এই জঘন্যতম অপরাধটুকু শুধু আপনার জন্যই। সকালের প্রথম রোদের কিরণ চোখে পড়তেই ঘুম ভেঙে যায় দুর্জয়ের। আলতো চোখ খুলে সামনে তাকাতেই গত রাতে একের পর এক ঘটে যাওয়া ঘটনা ভেসে ওঠে তার দৃশ্যপটে। চোখ বন্ধ করে জোরে এক নিঃশ্বাস টেনে নেয় নিজের মধ্যে। অতঃপর নিজের সাথেই বেশ খানিকটা সময় নিয়ে দ্বন্দ্ব চালিয়ে অবশেষে নন্দিতাকে বুকের উপর থেকে সরিয়ে উঠে চলে যায় সে। রাতের ঘটনার জন্য আফসোস নেই তার মাঝে, তবে নন্দিতার অনুমতি ছিল না ভেবে অনুশোচনা কাজ করে। বৃষ্টিস্নাত শীতল বাতাসের স্পর্শে বেশ বেলা করেই ঘুম ভাঙ্গে নন্দিতার। শীতল বাতাসের দাপটে গায়ের চাদরটা আরও খানিকটা জড়িয়ে ঘুমাতে গিয়ে শুনতে পায় দুর্জয়ের মৃদু কণ্ঠস্বর, সিকদারদের কেসটা আমার জিম্মায় আছে। সিক্রেটলি এটার ইনভেস্টিগেশন করছে পুলিশ। দেশের একজন নামকরা নেতার বিষয়ে এই ধরনের এলিগেশন আনা খুব সহজ কিছু নয়। মেয়েটার জীবনের ঝুঁকি হতে পারে, তাই তাকে পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে সুরক্ষার খাতিরে। আপনি চিন্তা করবেন না, সিকদারদের এই কালো অতীত আমার হাতেই শেষ হবে। কেসের প্রতিটা শুনানির দিন প্রেস, মিডিয়ার ভিড় জমবে। আপনি শুধু নিজেকে সুরক্ষায় রাখবেন। সিকদারদের নাম শোনামাত্র আচমকা মৃদু কেঁপে উঠল নন্দিতা। মানসপটে ভেসে উঠল এক নৃশংস হত্যার দৃশ্য। ভয় খিচে বন্ধ করে ফেলল তার চোখ। শরীর এখনো মৃদু কাঁপছে। হ্যাঁ দিয়ে ঘাম ছাড়ছে অনবরত। দুর্জয় রেডি হয়ে ব্রেকফাস্ট করতে করতে কথা বলছিল কারোর সাথে।
অতঃপর খাওয়া শেষ করে বেরিয়ে গেল সে কাজের উদ্দেশ্যে। কোটটা নেওয়ার বাহানায় রুমে ঢুকে এক পলক নন্দিতার দিকে তাকাতে অবশ্য ভুলল না সে। উল্টো পাশ ফিরে শুয়ে থাকা, বুক পর্যন্ত চাদরে ঢাকা তার স্ত্রীকে দেখে আজ প্রথমবারের মতো ঠোঁটের কোণ মৃদু হাসি ফুটে উঠল তার। পরপরই দরজা লক করে বেরিয়ে পড়ল কাজের উদ্দেশ্যে। তুর্জয় চলে গেছে বুঝতে পেরে চোখ খুলে তাকায় নন্দিতা। বিছানার পাশে পড়ে থাকা ফোনটা হাতে নিতেই চোখ পড়ে আজকে তারিখের দিকে। আজ থেকে আর মাত্র 1 মাস সময় আছে তার কাছে। পরপরই কিছু একটা ভেবে হাসি চওড়া হয় তার। পুরো ঘরের কোনায় কোনায় তাকিয়ে খোঁজার চেষ্টা করে ঠিক কোথায় হিডেন ক্যামেরা লাগানো থাকতে পারে। শিকদাররা যে তাদের গোটা ঘরে হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছে এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই নন্দিতার। পরপরই মনে পড়ল তাদের কেসের ডেট এগিয়ে আসছে। তার মানে এই কেসের ব্যাপারে টুকটাক আলোচনা তুর্জয়কে করতে হবে বিভিন্ন কল মারফত। আর ঠিক এই কারণেই তুর্জয়ের প্রতিটা কথা, কাজের উপর নজর রাখছে তারা, যাতে কেসের ব্যাপারে প্রতিটা তথ্য আগে থেকেই জেনে যায় তারা। এতে তাদের এই কেস জিতে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয় নন্দিতা। বাড়ির পাশের একটা ক্যাফেতে গিয়ে নিজের জন্য 1 কাপ কফি অর্ডার করে চলে যায় ওয়াশরুমে। সেখানে গিয়ে পার্স থেকে একটা সিম বের করে ফোনে সেট করে। সিমটা অনেক পুরনো। বন্ধুদের সাথে একবার প্রাঙ্ক করার জন্য এই চিন্তা নিয়েছিল সে। অচেনা নম্বর থেকে ফোন করে সবাইকে যেভাবে ভয় দেখিয়েছিল, আজও সেই সোনালী দিনগুলোর স্মৃতি মানসপটে ভেসে উঠলে ঝংকার দিয়ে হেসে ওঠে সে। বাড়ির সামনের বাগানে বসে চা খাচ্ছিলেন তুহিনা বেগম। এমন সময় টেবিলের উপর রাখা ফোনটা সশব্দে বেজে ওঠে। চায়ের কাপটা প্লেটের উপর রেখে ফোঁটা হাতে নিয়ে অপরিচিত নম্বর দেখে বেশ খানিকটা হতাশ হন। গতকাল তাকে ফোন করেনি নন্দিতা। সারাদিনে অন্তত একবার হলেও মেয়েটা খোঁজ নেয় তার। এটা ওটা নানান গল্প করে ফোনের ওপাশ থেকেই ভীষণভাবে মাতিয়ে রাখে তাকে। কিন্তু কাল কি হলো কে জানে। তিনি নিজেও অভিমান করে ফোন দেননি আর। যদি আজও তার ফোন না পায়, তবে নিজেই ফোন দিয়ে ভালো করে কথা শোনাবেন তাকে। ঠিক যেমনটা দজ্জাল শাশুড়িরা করে। কেটে যাওয়ার আগেই ফোটা রিসিভ করে কানে ধরতেই ভেসে ওঠে নন্দিতার হাস্যোজ্জ্বল কণ্ঠস্বর। তুহিনা বেগমের রাগ যেন নিমেষেই পানি হয়ে গেল এই কণ্ঠস্বর শুনে। মেয়েটা তার কথার মায় সহজেই কাবু করে ফেলতে পারে কাউকে। এত মিষ্টভাষী, চঞ্চল মেয়ে তার জীবনে কমই দেখেছেন তিনি। একেবারে যাকে বলে নিখাদ সোনা। তার ছেলেটা কবে যে এর কদর বুঝবে কে জানে। আম্মা, রাগ করে আছো জানি। এখন ঝটপট তোমার ছেলেকে বলো তো তোমার কাছে নিয়ে যেতে, কতদিন দেখি না তোমাদের। সামনে গিয়ে একেবারে রাগ ভাঙ্গাবো তোমাদের। তুহিনা বেগম আলতো হেসে মস্করা করে বলে ওঠেন। আমার ছেলে তোর কেউ হয় না বুঝি? তোর জামাইকে তুই বল। আমি কেন বলতে যাব? তোমার ছেলে তো খারুস, নিরামিষ ব্যাটা। কথা বলতে তো জানে না, যেটুকু মুখ খুলে শুধু ঝগড়া করতেই খোলে। জন্মের সময় তার মুখে মধুর বদলে তিতকরলা দিয়েছিলে নাকি? নন্দিতার এমন কথা শুনে হো হো করে হেসে ওঠেন তুহিনা বেগম। হাসতে হাসতেই খানিকটা কাশি ওঠে যায় তার। তা শোনামাত্র নন্দিতা চিন্তিত সুরে বলে ওঠে। তুমি ওষুধ ঠিকমতো খাও না তাই না? ডাক্তারের কাছে গিয়েছিলে, আগের সপ্তাহে ডেট ছিল তো। তুহিনা বেগম জিভে আলতো কামড় দিয়ে কথা ঘোরাতে গিয়ে বলেন। আমার ছেলে আগে ছিল, এখন তোর জামাই। নিজে রিটায়ার নিয়ে আমার মতো নিষ্পাপ বাচ্চা মেয়ের উপর তোমার ওই গাধা ছেলেটাকে চাপিয়ে দিচ্ছ, এসব কিন্তু একদম ঠিক না শাশুড়ি আম্মা। দজ্জাল শাশুড়ির মতো ছেলের ভাগ নিয়ে টানাটানি না করলে এই শাশুড়ি বয়কট। এই বুড়িকে এভাবে বয়কট করো না বৌমা, একটা নাতি নাতনির মুখ দেখলে অবশ্য এসব বয়কট মেনে নেওয়া যায়। তুমি আগে দজ্জাল শাশুড়ি হওয়ার ট্রেনিং নাও ইউটিউব থেকে, যেভাবে আমি জামাইয়ের আদর পাওয়ার ট্রেনিং নিই রোজ। এরপর নাতি নাতনির কথা না হয় তোমার ছেলেকেই বলো, সব তো তার হাতে। নন্দিতার বোকা বোকা কোথায় তুহিনা বেগম ঝট করে ফোন কেটে দেন। অতঃপর শব্দ করে হাসতে হাসতে বলেন। পাগলের প্রলাপ সহ্য করে সংসার টিকিয়ে রাখার ক্ষমতা হোক আমার ছেলেটার। গোধূলি আকাশে সূর্যাস্ত নেমে আসার মতো করে দপ করে অন্ধকার নেমে এলো নন্দিতার সুশ্রী মুখের আদলে। কিছুক্ষণ আগেই কুরিয়ার থেকে একটা পার্সেল এসেছে তার নামে। উপরে বড় বড় অক্ষরে লেখা, সামথিং স্পেশাল। প্রেরকের নাম দেখা মাত্রই এতক্ষণের হাসি খুশি চেহারার বদলে সেখানে স্থান পেয়েছে ভয়াতুর এক অসহায় রূপ। তুর্জয়ের ফেরার সময় হয়েছে। যে কোনো মুহূর্তে সে এসে যেতে পারে। তাই আর সময় অপচয় না করে ব্যস্ত হাতে প্যাকেটটা ওপেন করল নন্দিতা। উৎকণ্ঠায় তার সরাসরি মৃদু কাঁপছে যেন। হাতে বল পাচ্ছে না।
তবুও নিজের জেদি সত্তার বহিঃপ্রকাশ ঘটিয়ে পুরো প্যাকেটটা খুলল সে। ছোট একটা কাচের বোতলে খানিকটা ব্লাড প্রিসার্ভ করা, সাথে একটা ইনজেকশনের সিরিঞ্জ, বেশ কয়েকটা মেডিসিনের প্যাকেট। প্যাকেটে রাখা জিনিসপত্রের আগামাথা কিছু বোঝার চেষ্টা করার আগেই পাশে রাখা ফোনটা বেজে ওঠে শব্দ করে। নন্দিতা জানে এই অসময়ে কে তাকে ফোন করতে পারে। তাই লম্বা একটা শ্বাস নিয়ে ফোনটা রিসিভ করে কানে চেপে ধরল সে। কোনরূপ ভূমিকা ছাড়াই জিজ্ঞাসা করল, পার্সেলের মধ্যে এগুলো কি? ফুল কই? আপনার তো আমাকে তাজা ফুল পাঠানোর কথা ছিল, এগুলো কি? আমি তোমার ফুল পাঠানো প্রেমিক না, আইনত বিয়ে করা স্বামী। বাড়ি ফিরছিলাম, কিছু লাগবে কিনা জানতে ফোন দিয়েছিলাম। এখন তো দেখছি আমার গোপনে তোমার সব প্রয়োজন মিটিয়ে দেওয়ার মানুষ আছে। আমার জিনিসের আর প্রয়োজন নেই সম্ভবত। নন্দিতাকে কিছু বলার সুযোগ না দিয়েই খট করে ফোন কেটে দেয় দুর্জয়। অতঃপর এক পলক তাকায় ড্রাইভিং সিটের পাশের সিটের উপর রাখা একগুচ্ছ স্নিগ্ধ রজনীগন্ধার মালার দিকে। অকারণেই আজ ফুলের দোকানের সামনে দাঁড়াতে মন চাইছিল তার। আর সেই ইচ্ছেকে খানিকটা প্রশ্রয় দিতে ফুলের দোকানে গিয়েছিল সে। চোখের সামনে ঝুঁকতে থাকা রজনীগন্ধার আর গোলাপের মিশেলে বানানো হাতের মালা দেখে নন্দিতার ফর্সা, চিকন হাতের কথা মস্তিষ্কে হানা দেয় তার। কোনরূপ ভাবনা ছাড়াই একজোড়া হাতের মালা প্যাক করতে বলে দোকানদারকে। দোকানদার তাকে বাড়তি হিসেবে একটা গোলাপও দেয়। দুর্জয় বারণ করলে তিনি হাসি হাসি মুখ করে বলেন, বাড়তি কোনো টাকা লাগবে না সাহেব। গোলাপ পেলে মাইয়া মানুষ মেলা খুশি হইয়া যায়। আর মাইয়া মানুষ খুশি থাকলে পুরো সংসারে খুশি থাহে। মাঝিমধ্যে শুধু একখান গোলাপ নিয়া গিয়া দেখবেন সাহেব, স্বর্ণের জিনিস পাওয়ার লাহান খুশি হই যাইব তারা। দোকানদারের কথার পিঠে দ্বিরুক্তি করেনি আর দুর্জয়। হয়তো মনে মনে সেও নন্দিতার মুখের নির্মল হাসিটুকু, প্রাণখোলা খুশিটুকুই দেখতে চায়। আজকাল মাঝে মধ্যেই তার অসভ্য রকমের এক অসুখে ধরে। মাঝরাতে ঘুম ভাঙলেই পাশে শুয়ে থাকা নন্দিতাকে বুকে টেনে নিতে মন চায়। আবার কখনো কখনো তার গোল গোল ঠোঁট দুটো নিজের আয়ত্তে এনে আশ্লেষে শুষে নিতে মন চায়। আরও এক অসভ্য ইচ্ছে উকি দেয় তার মাঝে। সেটা হলো সেদিন রাতের মতো আরও অনেকগুলো রাত সে চায়। দুটো শীতল শরীরের মাপঝোপ করে একে অন্যকে উষ্ণতা বিলিয়ে দেওয়ার মতো রাত, একে অন্যকে ডুবে অন্য এক সুখের সাগরে ভেসে যাওয়ার মতো রাত, সুখের, আমোদের, আহ্লাদের, তাকে খুব করে কাছে পাওয়ার মতো রাত। ফুলগুলো গাড়িতে রেখে আচমকাই ফোন লাগায় সে নন্দিতাকে। কোনো কথা নেই, নির্দিষ্ট কিছু বলার নেই, তবুও নির্বোধ মনের চাহিদা পূরণের খোরাক জোগাতে ফোন লাগায় সে। রিং হওয়ার সাথে সাথে অবশ্য যথেষ্ট অস্বস্তিতে ভুগতে হচ্ছিল তাকে। কেটে দিতে চেয়েও কেটে দিতে পারেনি, কেটে দেওয়ার কারণ খুঁজে না পেয়ে। কিন্তু এখন তার মনে হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় ভুলটা আজ সে করেছে। ফোন করাটা উচিত হয়নি একদমই। যদি না ফোন দিত, তবে এমন এক ঘটনা, এমন এক সত্যর মুখোমুখি অন্তত তাকে হতে হতো না। মন জিনিসটা আসলেই বেইমান। তার চাওয়া পাওয়াগুলো অযাচিত। এর চেয়ে তার মস্তিষ্ক ঢের ভালো। অন্তত এ পর্যন্ত এমন অস্বস্তিতে ডোবায়নি তাকে। শরীরের রন্ধ্রে রন্ধ্রে অস্বস্তির এক সুচালো কাটা নিয়ে বাকিটা পথ পাড়ি দিল সে। মনের মাঝে চলতে থাকলো একঝাঁক প্রশ্নের হুড়োহুড়ি খেলা, যার কোনোটার উত্তর তার কাছে নেই। নন্দিতার কাছে সে উত্তর চাইবেও না। যেটুকু কাছে এসেছিল, অনুভূতির ঢেউয়ে নিজেকে এলিয়ে দিয়েছিল, সেটুকু পিছিয়ে যাবে শুধু। আজ সে উপলব্ধি করল, সব ঢেউয়ে শরীর এলিয়ে দিতে নেই। কিছু ঢেউ সমুদ্রকে গভীর থেকে নাড়িয়ে দেওয়ার মতো হয়। কিছু ঢেউয়ের আর এক নাম সাইক্লোন, নন্ড ভণ্ড, তোলপাড়, ছিন্ন ভিন্ন করা, যার তথাকথিত স্বভাব। নন্দিতার সদা হাস্যোজ্জ্বল মুখে আধারি ছায়া আরও গাঢ় হলো যেন। অমাবস্যার চেয়েও ঘোর অমাবস্যা বলে যদি কিছু থাকে, আজ নন্দিতার মন আকাশে তার বিচরণ। এই অসময়ে দুর্জয়ের ফোন আসাটা একেবারেই অনাকাঙ্ক্ষিত ছিল। অন্য সময় হলে বেজায় খুশি হতো সে। কিন্তু আজ বেখেয়ালে ঘটে যাওয়া অঘটনে একটু একটু করে সাজানো গোছানো ঘরটা সমুদ্রের নোনা বাতাসের দাপটে তাসের ঘরের মতো ছড়িয়ে ছিটিয়ে যেতে দেখতে পাচ্ছে সে। দুর্জয়ের মাঝের এই সূক্ষ্ম পরিবর্তনটুকু সে ইদানিং লক্ষ্য করেছে। কিন্তু আজ যখন তা প্রগাঢ় রূপে ধরা দেওয়ার সময় এলো, এমনটা না হলে কি হতো না? সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা জিনিসগুলোর দিকে এক পলক নজর বুলিয়ে উপরের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলে উঠল, তোমার থেকে যাওয়া দরকার ছিল মা। শুধুই কি অভিযোগ? অভিমানের দোষরে সিক্তও বটে। এ অভিযোগ সৃষ্টিকর্তার উপর। এ অভিযোগ তাকে নিঃস্ব করার, অচেনা জগতে আচমকা তাকে একেবারে অপরিচিত মানুষদের মাঝে একা ছেড়ে দেওয়ার।
এই অভিযোগ তার মায়ের শীতল কোলের অভাববোধের। আকাশ ছিঁড়ে গগনবিদারী বিদ্যুৎ সহিত নেমে আসা বৃষ্টিকণার ন্যায় ঝুপ করে কয়েক ফোঁটা বর্ষণ তখন নন্দিতার কোলেও গড়াল। বুকটা ভার হলো অসম্ভব রকম। চেনা ঘর, চেনা সংসার হুট করে অচেনা লাগল। বেদনার তো মনে শূন্যে তাকিয়ে মনে মনে ভাবল, এই ভুল বোঝাবুঝি মেটাতে পারব তো? বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে তুর্জয়ের খুলে রাখা সাদা টি শার্ট, কালো কোট, দুমড়ে মুষড়ে যাওয়াটাই। ঘরে ঢোকামাত্র নন্দিতা এক পলক সেগুলোর দিকে তাকাল। অতঃপর ঠোঁটের কোণে ফিচেল হাসি টেনে বিড়বিড়িয়ে বলল, এতটুকু রাগের কারণ যদি আমি হই, নট ব্যাড। বিছানা থেকে একে একে সব উঠিয়ে ওয়াশিং ব্যাগে রাখল নন্দিতা। এরপর এলোমেলো হয়ে যাওয়া বিছানার চাদর পরিষ্কার করে টানটান দিতে গিয়ে আচমকা তার নজর পড়ল বেড সাইড টেবিলের উপর। বেশ কিছুক্ষণ ধরেই টাকা ফুলের ঘ্রাণ তার নাকে এসে বাড়ি দিচ্ছিল, কিন্তু ব্যাপারটাকে সেভাবে আমলে নেয়নি সে। অথচ টেবিলের একদম সামনেই রাখা ধবধবে সাদা 2 রজনীগন্ধার মালা, যার সৌন্দর্যকে ত্বরান্বিত করতে মাঝে চুপটি করে বসে আছে একটা করে লাল টকটকে গোলাপ। মালা দুটো হাতে উঠিয়ে অশ্রুসিক্ত চোখে পলকবিহীন তাকিয়ে রইল সে, যেন চোখের পাতা ফেললেই হারিয়ে যাবে, ভেসে যাবে সব উচ্ছ্বসিত ঢেউয়ের সাথে, থেকে যাবে এক স্মৃতি অলীক স্বপ্নের ন্যায়। হাত দুটো নাকের কাছে এগিয়ে এনে চোখ বুঝল সে। আবেশে, উন্মাদনায় লম্বা এক শ্বাস টেনে নিল। একবার, দুইবার করে বারবার শ্বাস টানল সে, যেন এই ফুলের সবটুকু শুদ্ধ ঘ্রাণ সে নিজের মাঝে টেনে নিতে চায়। শুধুই কি ফুল তার পছন্দ বলে, নাকি প্রিয় মানুষের হাতে করে এসেছে বলে তার এত আহ্লাদ, এত আদর, এত রূপ, এত যত্ন? ফুলগুলোও কি খানিকটা ঈর্ষান্বিত হল তাদের রূপ, ঘ্রাণের চেয়ে অন্য কেউ বেশি গুরুত্ব পাচ্ছে বলে? টেবিলে পড়ে থাকা অযত্নের গোলাপখানা ততক্ষণে অভিমানে ক্ষিপ্ত হয়ে মূর্ছা যেতে বসেছে। অথচ সে হুঁশ নন্দিতার নেই। শেষবারের মতো প্রিয়তমের বাছাই করে আনা অমূল্য, অসামান্য, পৃথিবীর সবচেয়ে সুশ্রী ফুলগুলোর মাঝে নাক ডুবিয়ে আসলে সে মোহাচ্ছন্ন কণ্ঠে বলে ওঠে, তারা সবচেয়ে সুন্দর, কারণ তারা আপনার ছোঁয়ায় সিক্ত। জোবকম চক্স।